আসসালামু আলাইকুম। এইচএসসি 2023 তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং আমি বলবো যে খুবই সহজ, কেননা মাত্র একদিন যেহেতু গ্যাপ রয়েছে। টিচারদের এই ইনস্ট্রাকশন অবশ্যই দেওয়া রয়েছে যে পরীক্ষার প্রশ্ন এমন ধরনের করা উচিত হবে যাতে করে শিক্ষার্থীরা মোটামুটি বেসিক যারা একটু হচ্ছে যে পড়াশোনার মধ্যে থাকবে তারা যাতে ইনশাল্লাহ কারেক্ট করে ফেলতে পারে। তাই আমি প্রথম তোমাদেরকে একটা জিনিস বলবো, সেটি হচ্ছে ফিজিক্সের পরীক্ষায় যখন শিক্ষার্থীরা খাতা লেখে তখন ভয়ঙ্কর একটা ভুল করে। সেই ভুলটা কি? অনেক ক্ষেত্রে দেখা যায় ওই যে ঘ নাম্বার উত্তর থাকে না, যেটা হচ্ছে দেখা যাচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম কমপ্লিট করতে করতে শেষে একটা উত্তর মেলাতে যায়, আনসার এদিক ওদিক শুনে দেখে মিলে নাই, মাথা একদম গরম হয়ে গেল। কি করলো সে? ক খ গ ঘ সব লিখছে, কোনো কারণে হয়তো উত্তরটা মিলে নেই, সে সবগুলো আবার কেটে দিল। আবার বলছি, অনেক অনেক শিক্ষার্থী এইচএসসি পর্যায়ে ঘ নাম্বারের উত্তর মিললে নাই, এই কারণে সবগুলো উত্তর কেটে ফেলে কি করে যে না এটা আমি পারবো না, আরেকটা কোশ্চেন আমি শুরু করব। এই ভুলটা কখনোই করবো না আমরা। আগামীকাল থেকে এইটা মাথার মধ্যে আমরা রাখবো। আমরা যেই 5টা প্রশ্নের সিকিউ আনসার করব, কখনোই আমরা ফিজিক্সের কোনোটার উত্তর যদি মেলাতে না পারি উত্তর আমরা কেটে আবার শুরু করবো না, নো, কখনোই না। কি কারণে? কেননা ফিজিক্সের প্রত্যেকটা অংশের পার্শিয়াল মার্কস রয়েছে। আবার বলি, কয়ের জন্য যে 1 নাম্বার, সেটা তো যা খুশি একটু মোটামুটি লিখলেই 1-এ 1। অনুধাবনমূলকের মধ্যে মূল কথাটা যা যদি বুঝাতে পারি, নিজের ভাষায় লিখবো, যে কোনোভাবে উত্তর লিখলে 2-এ 2। গ নাম্বারটা মোটামুটি সবার হয়। ঘয়ের মধ্যে অনেকে কি করে, উত্তর মিলাতে পারে না। একটা জিনিস বলে রাখি, ঘ নাম্বার যেখানে হচ্ছে যে প্রয়োগ এবং উচ্চতার দক্ষতার যে 4 নাম্বার থাকে, সেখানে খেয়াল রাখতে হবে যে আমরা যদি শুধু ডেটাগুলো ঠিকভাবে লিখি 1, সূত্র ঠিকভাবে লিখেছি 1, এরপরে মাঝখানে ক্যালকুলেশন ঠিক করেছি 3 এবং আনসার মিলাতে পারলে 4-এ 4, তার মানে হচ্ছে কখনোই আমরা এটা চিন্তা করবো না যে আমার উত্তর মিলে নেই বলে ওটাতে আমি 0 পাবো। নো, এরকম করে খাতা কাটে না। মূলত প্রত্যেকটা অংশে পার্শিয়াল মার্কস রয়েছে। তাহলে আমাদের মাথায় যেটা থাকতে হবে সেটি হচ্ছে আমরা যে 5টা প্রশ্নের উত্তর করব, কখনোই একটা প্রশ্ন কেটে আবার শুরু করব না। এটা হচ্ছে ফার্স্ট ইনস্ট্রাকশন, এটা ম্যান্ডেটরি। সেকেন্ড যে জিনিসটা বলবো সেটি হচ্ছে, আজকে তোমাদের যে 7টা চ্যাপ্টার রয়েছে ইনশাল্লাহ, সেই 7টা চ্যাপ্টারের মধ্যে আমরা মোটামুটি বেশিরভাগ শিক্ষার্থীর কাছ থেকে যে কমেন্টস পেয়েছি, তাতে করে সবচেয়ে কঠিন যে চ্যাপ্টারগুলো, যে হ্যাঁ এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসে বেশি, আবার দেখা যায় যে আমাদের হচ্ছে খেয়ালও থাকে না, ওই অধ্যায়গুলো আমরা প্রথমে শুরু করব। আর যেগুলো সবচেয়ে সহজ অধ্যায়গুলো আমরা প্রত্যেকে জানি। কাজ, শক্তি, ক্ষমতা, যে কেউ বলবে খুব সহজ। আদর্শ গ্যাস, গ্যাসের গতিতত্ত্ব, যে কেউ বলবে খুব সহজ। তারপরে হচ্ছে যে পর্যাবৃত্তিক গতি, খুবই সহজ। তুলনামূলক কঠিনের মধ্যে নিউটনিয়ান যে বলবিদ্যা রয়েছে, এইটা দিয়ে আমরা আগে শুরু করব। তাহলে নিউটনিয়ান বলবিদ্যা তোমরা প্রত্যেকে খাতা নিয়ে নিবা, এবং আমি বলবো যে ক্লাসের মধ্যে প্রত্যেকটা সেকেন্ড গুরুত্বপূর্ণ। আবার বলছি, একটু দোয়া পড়ে নিতে পারো তোমার ধর্ম অনুসারে। রাব্বি শাহলি সাদরি ওয়াসিলি আমরি ওয়ালুল উকদাতাম মিন লিসানি, রাব্বি জিদিনি ইলমা পড়ে পানি নিয়ে রাখো, আর সাথে হচ্ছে বাদামও খেতে পারো। আমরা ইনশাল্লাহ খুব সহজভাবে আশা করছি যে এই ক্লাসটা যেটা হতে পারে যে তুমি এইভাবে, আজকে আমরা যেটা প্র্যাকটিস করবো, কালকে তুমি সারাদিন প্র্যাকটিস এই অনুযায়ী যদি করতে থাকো, ইনশাল্লাহ তুমি দেখবা যে পরশু দিন তোমার একটা অসাধারণ পরীক্ষা হতে আছে। ওকে, তাহলে আমরা শুরু করি। তার আগে আমি একটু তোমাকে দেখিয়ে নিই একটা অধ্যায়ের আগে সাজেশন। এটা ভেক্টর অধ্যায়ের যে সাজেশনটা রয়েছে, এটা জাস্ট তুমি চাইলে একটু করে নিতে পারো। এটাকে আমি যেটা বলি যে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আমি পরে আবার আসবো, স্ক্রিনশট দিলে হবে, পরে আবার দেখতে পারবো। ওকে, তাহলে আমরা আগে শুরু করছি যে হচ্ছে যে এমসিকিউ যে চ্যাপ্টার ভিত্তিক যে আমাদের আলোচনা রয়েছে, ঠিক আছে, এইটাতে আমরা এখন যাবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, ওকে। নিউটনিয়ান বলবিদ্যা, ভেরি নাইস। তাহলে তোমরা একটু কমেন্টস করবা, আর ঠান্ডা মাথায় একদমই ধীর স্থির ভাবে থাকো, দেখবা যে ইনশাল্লাহ পড়া মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে প্রথম একটা প্রশ্ন ছিল যে স্থিতি জড়তার উদাহরণ। তা আমরা জানি স্থিতি জড়তা মানে যেই অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় রাখতে চাও। তাহলে এই যে ঘোড়ার গাড়ি, এটা তো চলমান। নো, ধুলিময় পোশাকে আঘাত করা। মনে করো আমি দাঁড়ায় আছি, আমার এই পোশাকটা ধুলা পড়ছে, এখানে কেউ আঘাত করছে, তাহলে এটা স্থিতি জড়তা। তাহলে স্থিতি জড়তার উদাহরণ কোনটা? ধুলিময় পোশাকে আঘাত করা। আগে সহজ কয়েকটা দিয়ে একটু কনফিডেন্সটা আমরা বাড়াই। হ্যাঁ, ওকে। আচ্ছা, সমকৌণিক বেগে আবর্তনরত কোনো দৃঢ় বস্তুর গতিশক্তি ও জড়তার ভ্রামকের অনুপাত, মোস্ট ইম্পর্টেন্ট। এটা কিভাবে আমরা করতে পারি লক্ষ্য করো। ই সমান আমরা জানি কি জানো? হাফ আই ওমেগা স্কয়ার। এটা তো আর কিচ্ছু খেয়াল থাকে না, তার জন্য আমি একটু বুদ্ধি শিখিয়ে দিই। তোমার নিশ্চয়ই খেয়াল আছে ই কে সমান হচ্ছে হাফ এম ভি স্কয়ার, এবং এক্স্যাক্টলি এটা তুমি কিসের ক্ষেত্রে পড়তে? রৈখিক গতির ক্ষেত্রে, এইটা কৌণিক গতির ক্ষেত্রে। এবং সবসময় একটা মৌলিক কথা মাথায় রাখবা, সেটা কি জানো? রৈখিক এবং কৌণিক এই দুইটার মূল পার্থক্য ব্যাসার্ধ। এটা একটু লিখে ফেলো। রৈখিক এবং কৌণিক এর মূল পার্থক্য একটা ব্যাসার্ধ। রৈখিক এবং কৌণিক এর মূল পার্থক্য কি? ব্যাসার্ধ। এর মূল পার্থক্য ব্যাসার্ধ। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই লাইনটা।
এটা কিন্তু তোমাকে অনেক ক্ষেত্রে হেল্প করবে উত্তর করতে। রৈখিক এবং কৌণিকের মূল পার্থক্য কি? ব্যাসার্ধ। যেমন তুমি খেয়াল করবা রৈখিক বেগের ক্ষেত্রে আমরা ভি করি আর কৌণিক বেগের ক্ষেত্রে ওমেগা গুণন আর করি, ঠিক না? তারপরে তুমি খেয়াল করবা যে রৈখিক বেগের ক্ষেত্রে আমরা যেটাকে বল বলি সেইটাকে যখন কৌণিক বেগের ক্ষেত্রে টর্ক হিসেবে চিহ্নিত করি তখন বলের সাথে আমরা কি করি? লম্ব দূরত্বটাকে গুণ করি। কৌণিক ভরবেগের ক্ষেত্রে যেটা রৈখিক ভরবেগের ক্ষেত্রে যখন আমরা এমভি করি, কৌণিক ভরবেগের ক্ষেত্রে আমরা এমভিআর করি। তার মানে তুমি রৈখিক এবং কৌণিকের মূল পার্থক্য একটা ব্যাসার্ধ, এই লাইনটা ব্রেইনে রাখবা। ওকে, আচ্ছা, এখন যে জায়গায় আমরা ছিলাম ই সমান হাফ আই ওমেগা স্কয়ার, ই সমান হাফ এম বি স্কয়ার। তাহলে যে কেউ বলবে হ্যাঁ আইটা তো অনেকটা এম এর মতো, হ্যাঁ অনেকটা মিলে যাবে, আর ভিটা অনেকটা ওমেগার মতো। তার মানে হচ্ছে ভিটা রৈখিক বেগের ক্ষেত্রে আর ওমেগাটা কৌণিক বেগের ক্ষেত্রে। এমটা হচ্ছে রৈখিক যে ক্যালকুলেশন সেটার ক্ষেত্রে ভর, আর এটা হচ্ছে কৌণিকের ক্ষেত্রে জড়তার ভ্রামক। ওকে ফাইন। এখন আমরা যেটা করবো সেটি বলেছে কি গতিশক্তি এবং জড়তার ভ্রামকের অনুপাত। মানেটা কি? মানেটা হচ্ছে এখান থেকে আমি যদি লাইনটাকে একটু এখানে লিখে ফেলি, ই রয়েছে গতিশক্তি আর এই যে আইটা হচ্ছে জড়তার ভ্রামক, এখানে যদি নিয়ে আসি ই ডিভাইডেড বাই আই ইকুয়াল অনেকটা এরকম হচ্ছে না হাফ ওমেগা স্কয়ার, যাকে বলবো এক্স্যাক্টলি। এখন এই হাফটাকে আমি যদি ধ্রুবক ধরি তাহলে ই ডিভাইডেড বাই আই সমানুপাতিক কি হচ্ছে বলতো? ওমেগা স্কয়ার। মানে হচ্ছে ওমেগা মানে কৌণিক বেগের বর্গের সমানুপাতিক। তাহলে দেখি কৌণিক বেগের সমানুপাতিক নো, কৌণিক বেগের বর্গের সমানুপাতিক, এক্স্যাক্টলি দ্যাট। তার মানে এটা কৌণিক বেগের বর্গের সমানুপাতিক। ওকে, আচ্ছা, আমরা বুঝে ফেলেছি মৌলিক বলকে কয় ভাগে ভাগ করা? 4 ভাগে। এটা খুবই গিফটেড কোশ্চেন। এবং এখানে একটা জিনিস একটু বলে রাখি, 4 প্রকার যে মৌলিক বল আছে, এই 4 প্রকার মৌলিক বলের বৈশিষ্ট্য এবং উদাহরণ, বিশেষ করে উদাহরণ থেকে প্রশ্ন আসার প্রচন্ড সম্ভাবনা রয়েছে। এই যে আমরা যখন একজন আরেকজনের সাথে হ্যান্ডশেক করি, হাত মেলাই না, তখনও কিন্তু একটা মৌলিক বল কাজ করে। শুনলে অবাকই হতে হয়। সেটা হচ্ছে কি জানো? তড়িৎ চুম্বক বল। কি বল বলো? তড়িৎ চুম্বক বল, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তাহলে এই যে মৌলিক 4টা বল রয়েছে, 4টা বলের যে বৈশিষ্ট্য মোস্ট ইম্পর্টেন্ট। তাই এই 4টা বলের বৈশিষ্ট্য একটু জাস্ট আমি কয়েক সেকেন্ডের জন্য একটু বলবো, কারণ এখান থেকে আমরা একটা এমসিকিউ ইনশাল্লাহ অবশ্যই কমন পেয়ে যাব। ঠিক আছে, এখান থেকে বেশিরভাগ বোর্ডে একটা এমসিকিউ আসবে। তাহলে একটু জাস্ট আমি খেয়াল করিয়ে দিচ্ছি যে এইভাবে খেয়াল রাখবা যে সাথী তোমার দুর্বল মন, একটু জাস্ট বলবো যাতে তোমার ব্রেইনে ইনশাল্লাহ এসে যায়। তাহলে সাথীতে হচ্ছে সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, ঠিক আছে, সবল নিউক্লিয় বল। তোমারটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল, তড়িৎ চুম্বকীয় বল। দুর্বলটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। কি বলো? দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। ভেরি ফাইন। আর মনতে হচ্ছে মহাকর্ষ বল, মহাকর্ষ বল। এই যে সাথী তোমার দুর্বল মন, এটাকে সাজানো হয়েছে অ্যাকর্ডিং টু স্ট্রেংথ। তার মানে সবচেয়ে যেটা শক্তিশালী সেটা প্রথমে আছে, সবল নিউক্লিয় বল সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে দুর্বলকে মহাকর্ষ বল। তাহলে সবল নিউক্লিয় বল হচ্ছে একটু কম শক্তিশালী তড়িৎচুম্বকী বল, আর একটু কম দুর্বল নিউক্লিয় বল, আরো কম মহাকর্ষ বল। তাহলে তোমাকে যে কোনো ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে সবচেয়ে শক্তিশালী, দুর্বল, কোনটার পরে কোনটার বল শক্তি কম বেশি এরকম করে। এখন সবল নিউক্লিয় বল এটা কোথায় দেখা যায়? নিউক্লিয়াসের মধ্যে। কোথায় বলো? নিউক্লিয়াসে কে কে আছে? নিউট্রন এবং প্রোটন। এবং ইন্টারেস্টিং জিনিস, এই সবল নিউক্লিয় বল যেইটার কারণে উদ্ভব হয় সেটার নাম হচ্ছে মেসন নামক কণা। কি বলতো? মেসন নামক কণা। মেসন নামক কণার কারণে এটা বলের উদ্ভব হয়, মেসন নামক কণার কারণে এটা উদ্ভব হয়। এবং খেয়াল রাখবা যে এটার যে মানে আপেক্ষিক যে ওটা কি বলবো সবলতা, এটা হচ্ছে 10⁻41। কত বলতো? 10⁻41। আর পাল্লা যেটা সেটা সাধারণত 10⁻15 মিটার, মানে নিউক্লিয়াসের মধ্যে রয়েছে। আচ্ছা, এরপরে কি রয়েছে? তড়িৎ চুম্বকীয় বল। এটা খুব ইন্টারেস্টিং। তড়িৎ চুম্বকীয় বল কিসের কারণে জানো? এটা মূলত দেখা যায় ফোটন নামক একটা কণার কারণে। কি বলতো? ফোটন। ফোটন নামক কণার কারণে এই বলটার উদ্ভব হয়। এবং ইন্টারেস্টিং জিনিস, এই তড়িৎ চুম্বকীয় বল যেটা, এইটার আপেক্ষিক সবলতা 10⁻39। আর পাল্লা, পাল্লা মানে কোথায় এটা বিস্তৃত? মহাশূন্যের যে কোনো জায়গায়। তার মানে এটাকে আমরা বলতে পারি যে এটার পাল্লা হচ্ছে অসীম, সব জায়গায় এটা হচ্ছে ক্রিয়াশীল আছে। ওকে ফাইন। এরপরে যেটাতে যেতে পারি দুর্বল নিউক্লিয় বল। এটা ওই একটা আছে, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো কিনা, ওই ভারী যে মৌলিক পদার্থ আছে না, সেটা যে নিউক্লিয়াস, সেখান থেকে অটোমেটিক হচ্ছে আলফা বিটা এবং গামা রশ্মি নির্গমন হয়, সেইটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এখানে খেয়াল রাখবা যে এটাকে বলে জেড বোসন বা ইন্টারমিডিয়েট ভেক্টর বোসম। তাহলে নাম আমরা খেয়াল রাখবো ইন্টারমিডিয়েট ভেক্টর বোসম। এটার কারণে দুর্বল নিউক্লিয় বলের উদ্ভব হয়, ইন্টারমিডিয়েট ভেক্টর বোসম, ইন্টারমিডিয়েট ভেক্টর বোসম। হ্যাঁ, এইটার কণার কারণে হচ্ছে কি হয়? দুর্বল নিউক্লিয় বলের উদ্ভব হয়। এটার হচ্ছে যে আপেক্ষিক সবলতা 10⁻30। এটার পাল্লা কত? পাল্লা সাধারণত 10⁻16 মিটার। এটা একটু দেখে নিও। ওকে। আর মহাকর্ষ বল, এটা যেই কণার কারণে হয় সেটা হচ্ছে গ্র্যাভিটন নামক কণা, গ্র্যাভিটন নামক কণা। এটার খেয়াল রাখবা যে মহাকর্ষ বলটা, এটা সবসময় কিন্তু খেয়াল রাখবা যে এটা আকর্ষণধর্মী বল। কি ধর্মী? আকর্ষণ। এ কখনো বিকর্ষণ করে না, শুধু আকর্ষণ করতে পারে। এটার যে পাল্লা, পাল্লা মানে কত দূর পর্যন্ত বিস্তৃত? অসীম। এটা এবং তড়িৎচুম্বকীয় বল দুইটা হচ্ছে অসীম। আর এটা আপেক্ষিক সবলতাকে আমরা 1 ধরি। আপেক্ষিক সবলতা কি? 1। এখানে আরেকটা জিনিস বলে রাখি, এই যে তড়িৎ চুম্বকীয় বল, এটা কিন্তু আকর্ষণ বিকর্ষণ দুই ধর্মী হইতে পারে।
আকর্ষণ প্লাস বিকর্ষণ উভধর্মী হতে পারে, ঠিক আছে? এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবা। আর দুর্বল নিউক্লিয় বল, দুর্বলকে কেউ কাছে যাইতে চায় না, এটা কি বিকর্ষণ ধর্মী, এটা কি বলো বিকর্ষণ ধর্মী, ভেরি ফাইন। আর সবল নিউক্লিয় বল এটা শুধু আকর্ষণ ধর্মী, কি ধর্মী বলো আকর্ষণ ধর্মী, আকর্ষণ ধর্মী। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট এই চারটা বলের যে জিনিসটা সেটা হচ্ছে এক্সাম্পল। এক্সাম্পল খেয়াল রাখবা যে সবল নিউক্লিয় বলের কারণে নিউক্লিয়াসের যে হচ্ছে গঠন, আর এই যে দুর্বল নিউক্লিয় বলের কারণে হচ্ছে তেজস্ক্রিয়তার ভাঙ্গন। খুব সহজ করে বলছি, মহাকর্ষ বলের কারণে গ্রহগুলো নিজ কক্ষপথে ঘুরছে, উপগ্রহগুলো ঘুরছে, গ্যালাক্সি যা কিছু ঘূর্ণায়মান, ঠিক আছে সেটা। আর বাকি সমস্ত এক্সাম্পল হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। তার মানে তোমাকে যদি বলা হচ্ছে স্থিতিস্থাপক বলের মধ্যে কোন মৌলিক বল আছে, তড়িৎচুম্বকীয় বল। তোমাকে যদি বলা হচ্ছে পরমাণুর ক্রিয়া বিক্রিয়ার মধ্যে কোন মৌলিক বল, তড়িৎচুম্বকীয় বল। এই যে বললাম হ্যান্ডশেক করলো তড়িৎচুম্বকীয় বল। তার মানে এক্সাম্পল মাথায় আসতেছে না, নিঃসন্দেহে এটা তড়িৎচুম্বকীয় বল। ওকে, তাহলে এই চারটা মৌলিক বলের আলোচনা থেকে ইনশাল্লাহ একটা এমসিকিউ চলে আসবে, এটা খুব ভালো করে খেয়াল করবো আমরা। ওকে, এবার আমরা আবার আগের জায়গায় চলে আসি। এবার আমরা একদম এই আলোচনার পরে বেশিরভাগ আমরা কিন্তু গাণিতিক জিনিসগুলোতে ইনশাল্লাহ ব্যাখ্যামূলকেই যাবো, যাতে করে। ওকে, তাহলে মৌলিক বলকে 4 ভাগে আমরা ভাগ করেছি। ওকে, আচ্ছা, এরপরে কি রয়েছে? আণবিক গঠনের জন্য দায়ী বল, কিচ্ছু চিন্তা করতে না হবে না, এটা কি তড়িৎচুম্বকীয় বল, ভেরি ফাইন। তড়িৎচুম্বক বলের ক্ষেত্রে নিম্নে কোন কণা কাজ করে? তাহলে সাথী তোমার তড়িৎচুম্বকীয় বল হচ্ছে কি বলতো, ফোটন নামক কণা। ওকে ফাইন। গ্র্যাভিটন তো আমরা জানি হচ্ছে মহাকর্ষ বল, এগুলার বলার কোনো দরকার নেই। কোন ধরনের কণার পারস্পরিক বিনিময়ে মহাকর্ষ বলের উৎপত্তি হয়? গ্র্যাভিটন। নিচের কোন বলটি সবচেয়ে দুর্বল বল? মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল। দ্রুত আমরা একটু করবো, হ্যাঁ ইনশাআল্লাহ। ওকে, বস্তু আণবিক গঠন, রাসায়নিক বিক্রিয়া কিচ্ছু না, তার চুম্বক বল। তেজস্ক্রিয় ক্ষয়ের বেলায় দুর্বল নিউক্লিয় বল। ওকে ফাইন। বিটা ক্ষয়ের জন্য কোন বল দায়ী? দুর্বল নিউক্লিয় বল। ইউরেনিয়াম, থোরিয়াম ইত্যাদি মৌলিক পদার্থে তেজস্ক্রিয় ভাঙ্গন ঘটে, দুর্বল নিউক্লিয় বল। বুঝতে পারছো? এরকম প্রশ্ন বহু আসবে ইনশাল্লাহ। কোনটি সবচেয়ে শক্তিশালী বল? দেখবো সবল নিউক্লিয় বল। কোন কণার বিনিময়ে নিউক্লিয় সবল বল কাজ করে? মেসন নামক কণা। সবল নিউক্লিয় বল হচ্ছে মেসন নামক কণা। ওকে, আচ্ছা, সবল নিউক্লিয় বলের জন্য কোন কণা দেয়? দেখতে পাচ্ছ কতবার আসছে প্রশ্নগুলো, মেসন নামক কণা। সবল নিউক্লিয় বল কোন কণার বিনিময়ে উৎপন্ন হয়? এটা হচ্ছে মেসন। আমরা প্রথমের দিকে একটু মাঝখানে আমরা দরকার হলে এই অধ্যায়গুলো, যেহেতু প্রথমের অধ্যায়, এটা থেকে অনেকগুলো এমসিকিউ আসে। খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের বল প্রযুক্ত হলে তাকে কি বলে? খেয়াল রাখবা, এটাকে বলে হচ্ছে ঘাত বল। কি বলে বলো? ঘাত বল। খুব অল্প সময়ের জন্য একটা বড় মানের বল, ধরো আমি একটা হাতে ব্যাট নিয়েছি, জোরে একটা হচ্ছে বলকে আঘাত করলাম, সেটা হচ্ছে কি বলো? ঘাত বল, ঠিক আছে? আর বলের ঘাত জিনিসটা কি সেটা একটু বলে রাখি। বলের ঘাত হচ্ছে বল গুণন সময়। বলের ঘাত এটা সমান আমরা কি বলে বলো তো? বল গুণন সময়। তো একটা বুদ্ধি শিখাই দিই আমি, তুমি নিশ্চয়ই একটা জিনিস খেয়াল রাখবে, খুব সহজ জিনিস। বলের একক কি আমরা জানি? নিউটন। সময়ের একক কি? সেকেন্ড। তাহলে নিউটন সেকেন্ড হচ্ছে বলের ঘাতের একক। এখন একটা ইন্টারেস্টিং জিনিস বলি, সেটা কি? সেটি হচ্ছে আমরা জানি যে ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তন যে আছে এইটার যে হার, এটা হচ্ছে কিসের সমানুপাতিক? ভরবেগের পরিবর্তন হয় এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, ঠিক না? আচ্ছা, এবার যে কাউকে যদি আমি বলি ভরবেগের পরিবর্তন নিচে হচ্ছে হার, সমান সমান কি? বল। আচ্ছা, এই যে হার মানে হচ্ছে যে এটাকে আমরা কিন্তু জানি বলি কি বলো? সময় বলে। ভরবেগের পরিবর্তন হার মানে এটা সময় দিয়ে ভাগ করছে। তাহলে এই সময়টাকে যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে এরকম দাঁড়াবে না? দেখো তো, ভরবেগের পরিবর্তন সমান সমান, যে কেউ বলবে হ্যাঁ যে ভাই বল গুণন এই হার মানে হচ্ছে সময়। তাহলে দেখো তো, বল গুণন সময়, এটা যদি বলের ঘাত হয়, এই বল গুণন সময়কে আমি বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন। বুঝতে পারছো? একদম বেসিক চিন্তা করবা। তার মানে খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রাখবা যে বলের ঘাত কিসের সমান? ভরবেগের পরিবর্তন। মাইন্ডেড, ভরবেগের পরিবর্তনের হার না, কিন্তু ভরবেগের পরিবর্তন। কেননা ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে বলের সমানুপাতিক। এই হারটা মানে সময়, এটাকে বলের সাথে গুণ করেছে, বল গুণন সময় ভরবেগের পরিবর্তন। ওকে, আমার মানে ইনশাল্লাহ প্রত্যেকের মাঝে চলে এসেছে। ওকে, এরপরে আমরা দেখি কি রয়েছে, যে 0.25 কেজি ভরের একটি ক্রিকেট বল 40 মিটার পার সেকেন্ড বেগে আসছিল। একজন খেলোয়াড় বলটিকে এত সেকেন্ডে থামিয়ে দিল, খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত বল। আচ্ছা, এই টাইপের প্রশ্ন যখন আমরা পাবো, আমাদের অঙ্ক করার ক্ষেত্রে বেসিকগুলো খুব ইজি জিনিস। দেখো, এই যে এটা হচ্ছে এম, ঠিক না? এম সমান হচ্ছে 0.25 কেজি। ওকে ফাইন, 0.25 কেজি। এটা হচ্ছে এত বেগে আসছিল, তার মানে হচ্ছে ভি সমান হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। ভেরি নাইস। এই 0.2 সেকেন্ডে থামিয়ে দিল, তার মানে হচ্ছে টি সমান হচ্ছে 0.2 সেকেন্ড। ওকে নাইস। খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত গড় বল, তার মানে এফ সমান ওয়াট, এটা বের করেছে। তাহলে আচ্ছা, আমি যে কাউকে বলি যে এই টাইপের যখন আমরা প্রশ্ন সমাধান করব, তখন আমাদের যেটা খেয়াল রাখতে হবে, এফ সমান যে এম এর যে ফর্মুলা আছে না, এইটা দিয়ে যদি আমি জাস্ট একটু করি, তাহলে কিন্তু আমি সাথে সাথে ইনশাল্লাহ কারেক্ট করে ফেলতে পারবো। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? তাহলে আমি অনেকের মাথায় আবার আসতেছে না, বলবে যে ভাই একটু করে দেন, সেক্ষেত্রে আমরা করে ফেলতে পারি। যে কিভাবে করতে পারি লক্ষ্য করো, এই যে ভি সমান হচ্ছে দেখো ভি নট 40 মিটার পার সেকেন্ড, তাহলে এটা খুব সহজ। তাহলে ভি সমান আমরা করতে পারি ভি নট প্লাস এটি, যাকে বলবে হ্যাঁ ভাই এটা করতে পারি। তাহলে খেয়াল রাখবা যে শেষ বেগ হচ্ছে থামিয়ে দিয়েছে, তার মানে এটা হচ্ছে ভি নট ধরলাম আদি বেগ, ভি সমান হচ্ছে 0, ভি নট হচ্ছে 40 প্লাস এ বের করবো গুণন হচ্ছে টি।
বা আমরা এদিকে নিয়ে আসতে পারি, কি নিয়ে আসতে পারি, -80 ইকুয়াল হচ্ছে 40, ঠিক না? বা টি সমান হচ্ছে মাইনাস দিয়ে গুণ করে নিলাম, 40 ডিভাইডেড বাই হচ্ছে কত, টি। আচ্ছা, তাহলে 40কে যদি আমি ভাগ করি, টি রয়েছে, সরি এটা এ থাকবে, টি হচ্ছে কত 0.2 সেকেন্ড। তাহলে এখানে ক্যালকুলেশন করলে দেখো, এগুলো একটু ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? এরপরে যেটা করতে হবে, এফ সমান কি বলতো, এম এ। তাহলে এম হচ্ছে 0.25, আর এই যে তুমি এর মানটা পেয়েছো সেটা বসিয়ে দিবা, তাহলে যেটা ক্যালকুলেটর পেয়ে যাবা। আনসারটা অবশ্যই কিন্তু মাইনাস দিয়ে হবে। কি দিয়ে হবে বলো তো, মাইনাস দিয়ে হবে। যেটা আনসার আসবে সেটা ক্যালকুলেশন করলে পেয়ে যাবে। তাহলে আমি আরেকবার একটু বলছি, ভি সমান ভি নট প্লাস এটি দিয়ে করলাম। তাহলে ভি হচ্ছে কি শেষ বেগ, আমরা জানি যেহেতু বলটাকে থামিয়ে দিয়েছে, শেষ বেগ 0, ভি নট হচ্ছে আদি বেগ, এটা এত করেছি। এ হচ্ছে বের করতে হবে, টি সমান 0.2 সেকেন্ড। এখান থেকে আমি যে এর মানটা পেয়ে গিয়েছি, এই এর মানটা এফ সমান এম এ তাই বসালেই বলের মান পেয়ে যাবো। ওকে, আমার মনে হয় ইনশাল্লাহ প্রত্যেকে বুঝে ফেলেছো। আচ্ছা, এবার দেখো, চিত্রে মসৃণ আনত তল গড়িয়ে পড়া বস্তুর ত্বরণ। সহজ করে বলি, কিছু জিনিস আছে তোমাদের যে পরীক্ষা হয় সেখানে আমরা ক্যালকুলেশন করে দেখেছি 2টা থেকে 3টা হচ্ছে গ্রাফ থাকে। গ্রাফ এই গোটাল ফার্স্ট পেপার থেকে 2 থেকে 3টে গ্রাফ থাকার সম্ভাবনা রয়েছে। তা গ্রাফগুলোর একটু খালি মৌলিক কথা আমরা বলবো, ওইভাবে চিন্তা করবা। আর এখানে যেটা রয়েছে দেখো, নিচের দিকে গড়িয়ে পড়ছে মানে জি কস থিটা। এটা অনেক ক্যালকুলেশন করা যায়, তোমরা জাস্ট একটু করে খেয়াল করো। এটা হচ্ছে বলো জি কস থিটা, বাস। আচ্ছা, এরপরে আমরা চলে যাই, দেখি কি রয়েছে এরকম। আচ্ছা, এই যে এখানে যে রয়েছে না চিত্রে, এফ বলের প্রভাবে ব্লকটিকে আনত ঘর্ষণ মুক্ত তলে উপরের দিকে নেওয়া হচ্ছে, নিচের কোন বলের বিরুদ্ধে? খেয়াল করো, নিচ থেকে উপরে যাচ্ছে, তার মানে অবশ্যই সাইন থিটা, ঠিক আছে? তাহলে সাইন থিটা যে রয়েছে তার বিরুদ্ধে সেটা কাজ করছে। এই বেসিকগুলো একটু খেয়াল রাখবো। তাহলে আমরা জানি ভর সমান হচ্ছে, খেয়াল করবা, ডাব্লু সমান হচ্ছে আমরা জানি এমজি, আর উপরের দিকে হচ্ছে এমজি সাইন থিটা। তাহলে যেটা কাজ করছে, নিচের কোন বলের বিরুদ্ধে কাজ করছে, এমজি সাইন থিটা। ওকে, ফাইন। আচ্ছা, এইবার দেখো যে এসি ঘর্ষণীয় তলে এম ভরের বস্তুর নিচে নামছে উপর তলের প্রতিক্রিয়া বল কত? সবসময় খেয়াল রাখবা, যখনই থাকবে এরকম প্রতিক্রিয়া বল, তার মানে কিচ্ছু না, নিচ বরাবর যেটা কাজ করছে সেই জিনিসটা আমরা শুধু দিয়ে দেবো, ঠিক আছে? তার মানে হচ্ছে এমজি কস থিটা, বাস। এইভাবে সহজ করে করবা, না হলে যদি ক্যালকুলেশন করতে চাও মিলাইতে পারবা না, অনেক টাইম চলে যাবে। ওকে, 3টি সমমানের বল একটি বিন্দুতে ক্রিয়া করে সাম্যাবস্থা সৃষ্টি করলে তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাণ। তাই তোমরা জানো যে সমমানের মানে 360 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করে, সহজ করে খেয়াল রাখবে 120 ডিগ্রি করে 3 জায়গায় রয়েছে, 120 120 120, বাস। আচ্ছা, কোনো একটি বস্তুকে অমসৃণ তলে স্থির রাখা হলে এর উপর মোট কয়টি বল ক্রিয়া করে? 2টা বল। একটা হচ্ছে নিচ থেকে, খেয়াল রাখবা যে কোনো ক্ষেত্রে আমরা যখন এরকম অবস্থায় রাখবো তখন 2টা বল। একটা হচ্ছে নিচ থেকে ওই যে বলটা রয়েছে এবং অভিকর্ষ বল, এই 2টা বল। কোনো একটি বস্তুকে অমসৃণ তলে স্থির অবস্থায় রাখা হলে এর মধ্যে 2টা বল কাজ করছে। ওকে, কৌণিক কম্পাঙ্কের মাত্রা সমীকরণ আমরা জানি যে কৌণিক কম্পাঙ্ক যখন বের করব তখন খেয়াল করবা যে ভি সমান আমরা জানি যে ওমেগা আর, ঠিক তো? তাহলে কৌণিক কম্পাঙ্ক ওমেগা সমান তোমরা জানো যে ভি ডিভাইডেড বাই আর। এখানে যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা তুমি খেয়াল করো যে, সরি দেখো, এখানে আমি আর একটু করে দিই। একটা জিনিস একটু খেয়াল করবা যে আমরা এইভাবে করতে পারি, ওমেগা সমান কি বলতো, থিটা ডিভাইডেড বাই টি কর, এটা হলে বেশি সুবিধা হবে। তাহলে ওমেগা সমান যদি থিটা বাই টি হয়, খেয়াল রাখবা এটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, তার মানে হচ্ছে সেকেন্ড মানে হচ্ছে এটার একক হচ্ছে কি টি, উপরে শুধু 1ই আমি রাখছি, তাহলে হচ্ছে টি ইনভার্স 1। তাহলে কৌণিক কম্পাঙ্ক যেটাকে আমরা ওমেগা বলছি, এটা কি বলতো, টি ইনভার্স 1। এই টি ইনভার্স 1 কোথায় রয়েছে এবার দেখি, দেখো এম নট এল নট এগুলোর মান কিন্তু 1 হয়ে যাবে, তার মানে এইটাই শুধু হচ্ছে টি ইনভার্স 1। ওকে, তাহলে এই টাইপের যে সহজ জিনিসগুলো একদম সহজভাবে খেয়াল করবো। ফিজিক্স আস্তে আস্তে, একসাথে কিন্তু অনেকগুলো তথ্য আসলে আবার দেখা যাবে মাথা কাজ করবে না। আস্তে আস্তে আমরা 25টা করে প্র্যাকটিস করবো, একটু করে সাজেশন দেখে ঘুরে আসবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা এখানে একটু দেখো, অনেকের এই জায়গাগুলো প্রবলেম হয়। যেমন এই যে গ্রাফের যে ব্যাপারটা আছে, আমি একটু বলে রাখি যে স্থির অবস্থাতে ত্বরণশীল হল, নিচের গ্রাফটি সময়ের বিপরীতে গাড়িটির ভরবেগ নির্দেশ করছে। আমি বলবো কি, গ্রাফ থেকে টোটাল 7টা চ্যাপ্টার থেকে থাকবে কিন্তু 2টা থেকে 3টা। এই জন্য এটা আমরা ইচ্ছে করলে পরে করতে পারি, তারপর যেহেতু এসেছে আমি জাস্ট তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি। তুমি দেখো, যে কাউকে যদি আমি বলি বলো তো, এই যে ভরবেগ আর সময়, তার মানে ভরবেগের পরিবর্তনের হার না, ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগ বাই সময়, এটা মানেটা কি? যে কেউ বলবে যে বল, তার মানে এই ঢাল ঘাড়িটির কি নির্দেশ করছে? প্রযুক্ত বল নির্দেশ করছে। সহজ করে এটা হচ্ছে যে সময় নির্দেশ করছে, আর এটা ভরবেগ। তাহলে এই দুইটার অনুপাত থেকে আমি কি পাচ্ছি? বল পাচ্ছি, বাস। যেহেতু ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, তাহলে ভরবেগ বাই সময় হচ্ছে বল। ওকে, আচ্ছা এরপরে দেখি আমরা কি রয়েছে। একটি নল থেকে 2 মিটার পার সেকেন্ড বেগে পানি বের হয়ে একটি দেয়ালকে আঘাত করছে। লক্ষ্য করো এই টাইপের অঙ্ক, দেখো নলের প্রস্থচ্ছেদ হচ্ছে 0.03 মিটার স্কয়ার। ধরা যাক পানি দেয়াল থেকে ফিরে আসছে না, দেয়ালের উপর পানি কি পরিমাণ বল প্রয়োগ করছে। ঢাকা বোর্ড 2016-তে এসেছে। এই টাইপের অঙ্ক আসার সম্ভাবনা খুবই খুবই কম। তারপর আমি এটা তোমাকে একটু দেখিয়ে দেবো, এই কারণে তুমি চেষ্টা করবে এই টাইপের অঙ্ক মুখে মুখে যদি খেয়াল রাখতে পারো, না হলে কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? দেয়ালের উপরে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে। দেখো
এখানে তোমাকে বলেছে কি পরিমাণ বল প্রয়োগ করছে এটা দেওয়ালের উপরে, তাহলে এফ সমান তোমাকে বের করতে হবে। আচ্ছা তোমরা প্রত্যেকেই জানো যে এফ সমান কি বলতো, এফ সমান হচ্ছে আমরা জানি যে এটাকে আমি, আচ্ছা এখানে একটু বুদ্ধি করে দিই তোমাকে। দেখো এখানে অনেকগুলো, মানে এমনিতে যদি তুমি করতে যাও 1 মিনিটে তো করতে পারবে না, তাহলে এটা কিভাবে করলে তোমার জন্য সহজ হবে সেই বুদ্ধিটা আমি তোমাকে শিখিয়ে দিই। তোমার নিশ্চয়ই খেয়াল আছে, তুমি যদি একটু মাথায় আনো তাহলে বুঝতে পারবা যে আমরা জানি যে এফ সমান যদি এম এ নিয়ে আসি, এম হচ্ছে ভর না, তা আমরা জানি যে ঘনত্ব সমান কি বলতো, ভর বাই আয়তন, ভর বাই কি বলো আয়তন। এখন এখানে বলেছে যে 2 মিটার পার সেকেন্ড বেগে পানি বের হয়ে একটি দেয়ালকে আঘাত করছে, নলের প্রস্থচ্ছেদ হচ্ছে 0.03 মিটার স্কয়ার, তার মানে এইটা হচ্ছে ক্ষেত্রফল। ওকে, এখন এই যে ক্ষেত্রফল থেকে খেয়াল করো ইন্টারেস্টিং জিনিস, এই ক্ষেত্রফল যেটা রয়েছে খুব কঠিন হবে কিন্তু এই টাইপের আসবে না, কিন্তু তারপর আমি চেষ্টা করছি তোমাকে সহজ করে দিতে। এই ক্ষেত্রফলের সাথে তুমি যদি হচ্ছে যে কি গুণ করো বলো তো, দৈর্ঘ্য গুণ করো, তাহলে আয়তন পাবা। তাহলে এইটাকে আমি ভরকে, দেখো এই যে ভর সমান আমি লিখে ফেলতে পারি, ভর সমান হচ্ছে ঘনত্ব গুণন হচ্ছে আয়তন। তা আমরা জানি যে পানির ঘনত্ব কত, 1000, ভেরি ফাইন। আয়তন মানে হচ্ছে এই যে ক্ষেত্রফল যেটা আছে এই মানটা আমরা লিখে ফেলি 0.03। ওকে, এর সাথে যেটা আমরা করতে পারি, এর সাথে আমি দেখো যে একটি নল থেকে এত বেগে পানি বের হয়ে একটি দেয়ালকে আঘাত করছে, নলের প্রস্থচ্ছেদ ধরা যাক, এইটা এই গোটালটা কিন্তু আসলে পুরো দৈর্ঘ্য হিসাবে বোঝাচ্ছে আমি যতদূর মনে করি। এটাকে 2 দিয়ে গুণ করবা, এর সাথে এ যেটা রয়েছে এ হচ্ছে ও। আচ্ছা এখানে একটু জিনিসটা বলে রাখি, এফ সমান এম এ দিয়ে এটাকে হচ্ছে এটার সাথে ঘনত্ব হচ্ছে ভর এবং এটা হচ্ছে ক্ষেত্রফল, দৈর্ঘ্যটা কঠিন হয়ে যাবে, এটা এমনিতে করতে গেলে বেশ কঠিন হয়ে যাবে। তবে আমি তোমাকে যেটা বলতে পারি যে এইটাকে তুমি হচ্ছে যে গুণ করে দিবা, কারণ সাধারণত এই টাইপের অঙ্কগুলো শর্টকাট না করলে মিলাতে পারবে না। আর এই ত্বরণ যেটা আছে এটাকে আমি 2 ধরলাম, ক্যালকুলেশন করে দেখিও তো উত্তর মিলাতে পারো কিনা, একটু উত্তরটা মিলাতে পারো কিনা এটা ক্যালকুলেশন করে দেখিও, ঠিক আছে। এই যে কিভাবে করলাম, এই যে ঘনত্ব হচ্ছে 1000, এর হচ্ছে ক্ষেত্রফল যেটা রয়েছে 0.03, এর নল থেকে এত বেগে পানি বের হয়ে একটি দেয়ালকে আঘাত করছে, এইটাই হচ্ছে যে দৈর্ঘ্য হিসাবে ধরেছি, আর ওই বেগের পরিবর্তনের হারটাই ত্বরণ হিসাবে ধরেছি। এগুলো সাধারণত আমি দেখেছি এরকম বড় টাইপের প্রশ্ন তুমি এইভাবে করে ফেলবা, তা না হলে মিলাতে পারবা না, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবা, উত্তর দেখেও যে মিলতে পারছো কিনা। আচ্ছা তাহলে আমরা এতক্ষণ যেটি আলোচনার মধ্যে এনেছি সেটা একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করছো যে মৌলিক বলের যে টাইপ সেইখান থেকে একটা ইনশাল্লাহ এমসিকিউ আমরা পাবো, এবং একসাথে 25টার বেশি এমসিকিউ একটানা প্র্যাকটিস করবো না, একটু রেস্ট দিয়ে এখন আমরা একটু হচ্ছে তোমাদের কি দেখবো, একটু কমেন্টসগুলো আমি তোমাদের একটু জাস্ট চেক করবো, এবং এই যে 25টা এমসিকিউ যে প্র্যাকটিস করলো সাথে সাথে এটা মাথার মধ্যে আনার চেষ্টা করো যে কি কি জিনিস তোমার মাথার মধ্যে আসতেছে, ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ তুমি দেখবা যে তোমার আস্তে আস্তে ইনশাল্লাহ একদম ইয়াতে চলে আসবে। ওকে আচ্ছা 120, তাহলে উত্তর তো মনে হয়, হ্যাঁ দেখিও যে উত্তর যদি মিলে যায় আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়ে গেল আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, তাহলে এইটা আমার মনে হয় যে মাথায় মোটামুটি তোমাদের এসে যাওয়ার কথা এতক্ষণ। ওকে আচ্ছা আমরা 25টা করেছি, এখন আমরা একটু জাস্ট হচ্ছে আগে ইয়াটা দেখে আসি, একটু আমি তোমাদের একটা সাজেশন দেখাই দিই, ফার্স্ট পেপারের যে আমাদের সাজেশন রয়েছে। ওকে আচ্ছা এখানে আমরা একটু সাজেশনটা একটু দেখে নিই। ভেক্টরটা আমি তখন দেখিয়েছিলাম, তোমরা একটু জাস্ট স্ক্রিনশট দিয়ে নাও ভেক্টরটা, হ্যাঁ একটু তাড়াতাড়ি। আচ্ছা আমি আরও ফাস্ট করছি, তোমরা দেখি যে কতটা দ্রুত ইয়ে করতে পারছো। হ্যাঁ ম্যাথমেটিক্যাল টার্ম যতটা আমি চেষ্টা করছি যে সহজভাবে বলতে, কঠিন খুব একটা থাকবে না ইনশাল্লাহ, যে টাইপের আমরা দ্রুত করার চেষ্টা করবো। এটা একটু জাস্ট হচ্ছে ইয়া করে ফেলো। হ্যাঁ ইনশাআল্লাহ কালকে করলে হয়ে যাবে, উম্মাই কসার বেদি কোনো সমস্যা না। আমি যেটুকু বলছি যে তোমরা জাস্ট একটু করে খেয়াল করো, ইনশাআল্লাহ খুবই ইজি জিনিস, কঠিন কিছু হবে না ইনশাআল্লাহ। আর নিউটনিয়ান বলবিদ্যা বেশিরভাগ জন এটা, আচ্ছা ঠিক আছে অন্য অধ্যায়গুলো তো আমরা যাবো, এই অধ্যায়টার বেশিরভাগ জন বলেছে দেখে এইটা অধ্যায় সবচেয়ে কঠিন বলেছে দেখেই নিয়েছি। আচ্ছা আইসিটি নিয়ে কোনো টেনশন এখন আর করা নাই, এখন সমস্ত ইয়া করে স্যার প্রথম থেকে আরেকবার রিপিট। আচ্ছা আইসিটি থেকে আরেকবার আমি বলছি। আচ্ছা এটা হয়েছে প্রথম অধ্যায়টা, আরেকটা অধ্যায় আমি একটু জাস্ট আমরা দ্রুতই পড়বো, আমি প্রথমের দিকে একটু স্লো পড়ছি, আমরা একটু ফাস্ট পড়বো ইনশাল্লাহ যাতে সবগুলো মাথায় চলে আসে। দেখো এটা হচ্ছে যে তোমার নিউটনিয়ান বলবিদ্যার যে হচ্ছে যে এই টপিকসগুলো একটু জাস্ট দ্রুত ইয়া করে ফেলো ইনশাল্লাহ, আমরা টেনশনের কারণ নেই, সবচেয়ে ফাস্ট করবো। একটু প্রথমের দিকে একটু স্লো পড়েছি ইনশাল্লাহ, এখন খুব দ্রুত ইনশাল্লাহ মাথায় চলে আসবে, দেখবা যে কঠিন হবে না। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আবার হচ্ছে যে ইয়াতে চলে যাচ্ছি ইনশাআল্লাহ,
তাহলে মৌলিক বলের এই কথাগুলো হয়ে গিয়েছে, 25টা পর্যন্ত করেছি আমরা। এর পরেরগুলো একটু সহজই হবে ইনশাআল্লাহ, টেনশনের কারণ নেই। আমরা দরকার হলে একটু দ্রুতই আগাবো, ঠিক আছে? ওকে, আচ্ছা দেখো কঠিন টাইপেরগুলো অত করব না দরকার হলে। আচ্ছা দেখো, এই যে ডাব্লু ওজনের একটা আয়তাকার ফ্রেমের দুই প্রান্ত সুতা দিয়ে বেঁধে সুতার মধ্যবিন্দুটি দেয়ালের সাথে আটকানো আছে। চিত্রান্ন যে ওজনের সাথে টান টি এর সম্পর্ক, একটা খেয়াল রাখবে, একটা হচ্ছে এদিকে টি সাইন থিটা, একটা এদিকে টি সাইন থিটা, মাঝখানে ব্যালেন্স, তাহলে 2t সাইন থিটা হবে। বাস, একদম সহজ করে খেয়াল করবা, ঠিক আছে? তার মানে এটা অনেকে সাম্য অবস্থায় ডাব্লু মাইনাস টি সাইন থিটা ইকুয়াল হচ্ছে 0 করে, বা ডাব্লু সমান হচ্ছে টি সাইন থিটা, টি সাইন থিটা ওদিকে গেলে 2t সাইন থিটা হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আমার মনে হয় এটা ইনশাআল্লাহ প্রত্যেকে বুঝে ফেলবা। ওকে, ফাইন। আচ্ছা আচ্ছা, সাঁতার কাটার ভিত্তি প্রত্যেকে জানো, তৃতীয় সূত্র, ক্রিয়া প্রতিক্রিয়া মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। ক্রিয়া প্রতিক্রিয়া সমান এবং বিপরীতমুখী হচ্ছে 180 ডিগ্রি। সবসময় খেয়াল রাখবা বেসিক জিনিসগুলো একদম যাতে কখনো ভুল না হয়, ঠিক আছে? সমান ও বিপরীতমুখী 180 ডিগ্রি। ওকে, ফাইন। ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। ওকে, সাইকেলের বেগ ও চাকার ঘর্ষণ, তার মানে একটা আরেকটার বিপরীত 180 ডিগ্রি। তাহলে বেসিক যে সহজ সহজ উত্তরগুলো আছে এগুলো একটু দ্রুত দিয়ে স্যার স্ক্রিনশট নিতে। আচ্ছা হ্যাঁ, প্রাইভেট গ্রুপে ওটা পেয়ে যাবা ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। প্রাইভেট স্ক্রিনশট নিতে পারে, একটু সরে যান। আচ্ছা, স্ক্রিনশট নেওয়ার জন্য সরে যাবো একটু। আচ্ছা, গাছের একটি আপেল পৃথিবীকে এফ ড্যাশ বলে আকর্ষণ করছে, পৃথিবী আপেলকে এফ বলে আকর্ষণ করছে, নিচের কোনটি সঠিক? তার মানে দুইটা গাছের বল যেখানে, মানে আপেলটা যেখানে আছে এবং পৃথিবী দুইজনের সমান, তার মানে এফ সমান হচ্ছে এফ ড্যাশ, ঠিক আছে? এফ সমান হচ্ছে এফ ড্যাশ। আর যখন হচ্ছে আপেলটা নিচে পড়ে তখন হচ্ছে পৃথিবীর আকর্ষণ বলটা নিচে বেড়ে যায়, তখন হয়তো কি এফ ড্যাশ হচ্ছে ইজ গ্রেটার দেন এফ হতো। আর যতক্ষণ পর্যন্ত আপেলের জায়গায় আছে, পৃথিবীর জায়গায় আছে, তখন দুইটা হচ্ছে সেম। ওকে, ভর বেগের মাত্রা সমীকরণ তোমরা জানো, ভর হচ্ছে এম, বেগ হচ্ছে এল টি ইনভার্স 1, তার মানে এম এল টি ইনভার্স 1। সহজগুলো আমরা একটু দ্রুত করে যাব। ভর বেগের মাত্রা কোনটা জানো? এম ভরে একটি বস্তু গতি। এই টাইপের প্রশ্নগুলো একটু আমরা অ্যানালাইসিস করবো। দেখো সবগুলো আসলে করতে হয় না, একটু দেখো, খুবই ইজি। এম ভরে একটা বস্তুর গতিশক্তি হলে এর ভর বেগ কত? আমরা জানি গতিশক্তি ই সমান হচ্ছে বলো কি, পি স্কয়ার ডিভাইডেড বাই 2m, ঠিক আছে? এখন যে জিনিসটা হচ্ছে তোমাকে বলে যে ভর বেগটা বের করতে হবে, তার মানে কি পি স্কয়ার সমান হচ্ছে 2em। ওকে, আচ্ছা, বা এখানে এই যে দেখো করে এমটা ইচ্ছা করলে তুমি চাইলে বড় হাতেরও করতে পারো, বা পি সমান হচ্ছে √2me। তাহলে দেখো পি সমান √2me কোথায় আছে, কোথায় আছে এক্স্যাক্টলি √2me। ওকে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু, ভালো করে। আচ্ছা, তাহলে এবার লক্ষ্য করে দেখো, এম ভরে একটি বস্তুর গতিশক্তি ই হলে ভরবেগ কত? প্রত্যেকে দেখো, ই সমান হচ্ছে পি স্কয়ার ডিভাইডেড বাই 2m, পি স্কয়ার সমান 2em, পি সমান √2me। ওকে, আমার মনে হয় এটা ইনশাআল্লাহ প্রত্যেকের মাথায় চলে এসেছে। ওকে, আচ্ছা, এবার দেখো, যদি 5 কেজি ভরে একটা বন্দুক থেকে 20 গ্রাম ভরে একটা গলি এত মিটার পার সেকেন্ড গতিতে ছোড়া হয়, তবে বন্দুকের পশ্চাৎবেগ কত? দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু খুবই ইজি, একটু খেয়াল করে দেখো, মাথায় আনবা। আচ্ছা দেখো, 5 কেজি ভরের একটা বন্দুক, ঠিক না? তাহলে এম হচ্ছে 5 কেজি, 20 গ্রাম ভরের একটা গুলি, তার মানে এই এম সমান হচ্ছে কত বলতো? 20 গ্রাম। 20 গ্রাম মানে নিশ্চয়ই বুঝতে পারছো 0.02 কেজি হয়ে যাবে। এত গতিতে ছোড়া হলো, তার মানে এইটার বেগ ভি সমান হচ্ছে 1000 মিটার পার সেকেন্ড। বলছে বন্দুকের পশ্চাৎবেগ কত? বন্দুকের পশ্চাৎবেগ হচ্ছে ভি। তাহলে আমরা খেয়াল রাখবো যে এম ভি ইকুয়াল হচ্ছে মাইনাস এম ভি। তাহলে তোমাকে বন্দুকের পশ্চাৎবেগ বের করতে বলছে, মানে ভি সমান হচ্ছে মাইনাস এম ভি ডিভাইডেড বাই হচ্ছে এম। তাহলে এম সমান কত রয়েছে দেখো, ছোট হাতের এম সমান হচ্ছে 0.02 গুণন ভি সমান রয়েছে কত? 1000। আর এইখানকার যে এম রয়েছে সেটা হচ্ছে 5। তাহলে আমরা এই দশমিকটা উঠাই দিলে এখানে 100 হচ্ছে, 100 দিয়ে 0 0 0 0 কাটলাম, 5 দিয়ে 10কে কাটলাম 2, 2 দুগুণে 4। দেখি এরকম আছে কি? হ্যাঁ, এক্স্যাক্টলি 4 মিটার পার সেকেন্ড। তাহলে বন্দুকের পশ্চাৎবেগ, আর যদি চিহ্ন দিয়ে থাকে তাহলে মাইনাস থাকবে, তাহলে কিন্তু মাইনাস দিবে, ঠিক আছে? নর্মালি পশ্চাৎবেগ হচ্ছে ঋণাত্মকই হয়, এই জিনিসটা একটু ভালো করে আমরা খেয়াল করবো। ওকে, ফাইন। আচ্ছা, এরপরে লক্ষ্য করে দেখো, 3 কেজি 5 কেজি ভরের বস্তু দেয়, এত ভরবেগ নিয়ে চলছে, নিচের কোনটি সঠিক? ও ভেরি ফাইন, এটা একটু টেকনিক্যাল কোশ্চেন। লক্ষ্য করো প্রশ্নটা কি বলছে। 3 কেজি হচ্ছে ভর, ওকে ফাইন। এটার ভর হচ্ছে কত? 5 কেজি। ওকে, এত হচ্ছে এই যে ভর এবং বেগ, তার মানে এটা হচ্ছে ভরবেগ। তাহলে এই ভর হচ্ছে 3, আর ভরবেগ যদি 30 হয়, তাহলে বেগ কত? বেগ হচ্ছে 3-এর সাথে আমি 10 গুণ করলে বেগ হচ্ছে 30। আর এটা হচ্ছে 5 ভর, আর বেগ কত? ভরবেগ কত? 50। তার মানে এরও বেগ কত? 10। আচ্ছা চিন্তা করো তো, 10 বেগে যদি 10 মিটার পার সেকেন্ড, এই বেগে যদি দুইটা বস্তু একই দিকে চলতে থাকে, তাহলে তারা কি হবে? দুইজনে নিজের মতো করে চলতেছে, তার মানে কখনো ধাক্কাধাক্কি করবে না। সংঘর্ষের পর না, সংঘর্ষের পর সংঘর্ষ হবেই না, তাদের মধ্যে কোনো সংঘর্ষ করবে না। তার মানে ধরো যে দুইটা গাড়ি একই দিকে যাচ্ছে, ভর যাই থাক, তাদের বেগ যদি সেম থাকে, একটা মনে করো বড় গাড়ি যাচ্ছে সামনে,
10 মিটার পার সেকেন্ড বেগে একটা ছোট গাড়ির পিছন থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। অনেকে প্রশ্ন করতে পারে ভাই কীভাবে বুঝলেন? খুব সহজ। দেখো এই যে 3 কেজি রয়েছে, এর হচ্ছে ভরবেগ হচ্ছে 3 আর 10 গুণ করলে 30, এই 5 আর 10 গুণ করলে হচ্ছে 50, ঠিক আছে? তার মানে দুইটারে বেগ সেম বেগে যদি একই দিকে যায় তার মানে তারা কখনো ধাক্কাধাক্কি করবে না, তাদের মধ্যে কোনো সংঘর্ষ করবে না। ওকে ফাইন। আচ্ছা, 4 নিউটন বল একটি বস্তুর উপর 1 সেকেন্ড ব্যাপী ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন। দেখো খুবই সহজ জিনিস, তোমরা কি প্রত্যেকেই জানো। দেখো যে আমরা কি জানি, ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তন এর যে হার, এটা কিসের সমান বলো তো? বলের সমান। এখানে কি বলেছে যে 4 নিউটনের একটি বল, তার মানে হচ্ছে খেয়াল করে দেখো ভরবেগের পরিবর্তন বের করতে বলছে। তার মানে ভরবেগের পরিবর্তন সমান সমান কি বলতো? বল কত বলতো? বল হচ্ছে 4 নিউটন, আর এই সময় মানে হচ্ছে হার, এটা কত? 1 সেকেন্ড। 4 গুণন 1 সমান হচ্ছে 4, এবং এককটা নিশ্চয়ই তোমরা জানো কেজি মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের ভর এবং বেগ, তাহলে উত্তর কোনটা আছে? 4 কেজি মিটার পার সেকেন্ড। দেখো সহজভাবে চিন্তা করবো, তাহলে ইনশাল্লাহ সব হয়ে যাবে, ঠিক আছে? ওকে ফাইন, হ্যাঁ ইনশাল্লাহ। ওকে, বলের ঘাতের একক কি আছে? বলের ঘাত মানে খেলা আছে বল গুণন সময়ের গুণফল। তাহলে বলের ঘাত মানে হচ্ছে বল গুণন কি বলতো? সময়। তাহলে বল গুণন বলের একক কি? নিউটন। আর সময়ের একক কি বলতো? সময়ের একক হচ্ছে সেকেন্ড। দেখো এই নিউটন মিটার, এটা কিন্তু হচ্ছে টর্কের একক, এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে, ঠিক আছে? আর এটা হচ্ছে নিউটন সেকেন্ড। ও ফাইন, ওকে আলহামদুলিল্লাহ। একটু মনে হয়, হ্যাঁ ওকে ফাইন। তাহলে বলের ঘাত হচ্ছে নিউটন সেকেন্ড। খুব কিন্তু এটা ভুল। আর নিউটন মিটার এটা হচ্ছে কিসের বলতো? টর্ক বা কৌণিক যে হচ্ছে যে কি বলে ঘূর্ণন বল, যেটা সেইটার একক, কিন্তু এটা ভালো করে খেয়াল করবা, উল্টা উল্টি যাতে না হয়। কোনটি বলের ঘাতের মাত্রা সমীকরণ? আচ্ছা, বলের ঘাত, বলের ঘাত মানে নিশ্চয়ই বুঝে ফেলেছো যে ভাই আপনি তো একটু আগে বলেছেন বল গুণন সময় হবে, এক্স্যাক্টলি। তাহলে বল গুণন সময়, বলের একক কি? মাত্রা সমীকরণ কি? ভর গুণন ত্বরণ, ঠিক না? আর সময় কি? সময় হচ্ছে টি। তাহলে কাটাকাটি করলে এম এল টি ইনভার্স 1 হবে। এম এল টি ইনভার্স 1 লক্ষ্য করো কোথায় আছে? এম এল টি ইনভার্স 1। দ্রুত বুঝতে পারছো? খুবই ইজি, কিন্তু খুবই ইজি। এই ভিডিও ডিলিটও হয়ে যেতে পারে, তোমাদের কাজ হচ্ছে ক্লাস মন দিয়ে করা, ঠিক আছে? পরীক্ষার সময় খোঁচর মোচর একদম না, সমস্ত ফোকাস পড়াশোনায় করো। আমরা যেগুলো দেখাচ্ছি ইম্পর্টেন্ট, এগুলো দেখে তারপরে তুমি যত খুশি প্র্যাকটিস করো ইনশাল্লাহ। দ্রুত আমরা পড়বো ইনশাল্লাহ। বলের ঘাতের সাথে কোন রাশিটির, আচ্ছা বলের ঘাত, আচ্ছা তোমার খেয়াল আছে একটু আমি বলছিলাম বলের ঘাতটা কি বলতো? ভরবেগের পরিবর্তন। কোন ভরবেগ? রৈখিক ভরবেগ। এটা কিন্তু কৌণিক ভরবেগ না। কিসের পরিবর্তনের সমান? রৈখিক ভরবেগের পরিবর্তনের সমান। ওকে ফাইন, ভালো লাগবে আস্তে আস্তে। দেখো বলের ঘাতের একক নিম্নের কোন রাশি? বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তন, শেষ। ওকে আচ্ছা, বলের ঘাতের একক, তাহলে বল এবং হচ্ছে কি সময়। আচ্ছা বলের একক দেখো, লক্ষ্য করো যে বলের একক বল গুণন কি বলো তো? সময়। যে কেউ বলবে যে ভাই বলের একক তো নিউটন, সময়ের একক সেকেন্ড, হ্যাঁ এটা তো আছে, কিন্তু নিউটনকে আবার কি লেখা যায় বলো তো? ভর গুণন ত্বরণ। ভর কি? কেজি, আর ত্বরণ কি বলো তো? মিটার পার সেকেন্ড স্কোয়ার গুণন হচ্ছে সেকেন্ড। তাহলে সেকেন্ড সেকেন্ড কাটা গেলে কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1, তাহলে কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। ভেরি ফাইন। এই টাইপের কিন্তু প্রশ্ন অবশ্যই থাকবে, ঠিক আছে? হ্যাঁ ওকে, এই জিনিসটা ভালো করে খেয়াল করবো। ওকে ফাইন। আচ্ছা দেখো, একটি কণা একটি বৃত্তাকার পথে প্রতি মিনিটে 300 বার আবর্তন করে, এর পর্যায়কাল কত? আচ্ছা এখন একটা জিনিস আমরা একটু খেয়াল করবো, বৃত্তাকার পথে প্রতি মিনিটে 300 বার আবর্তন করে, তাহলে লক্ষ্য করো 300 বার আবর্তন করছে, ঠিক না? তাহলে এন সমান হচ্ছে কত? 300 বার। কত মিনিটে? প্রতি মিনিটে, তার মানে হচ্ছে 60 সেকেন্ডে। তাহলে 300 বার আবর্তন করছে 60 সেকেন্ডে, তাহলে 300 বার আবর্তন করছে কত সেকেন্ডে? 60 সেকেন্ডে। আবর্তন করে কত বলো? 60 সেকেন্ডে। তাহলে অতএব একবার আবর্তন করে কত বলো তো? 60/300। তাহলে 60/300, 0 0 কাটলাম, 6 দিয়ে 30কে কাটলে হচ্ছে 1/5, 0.2 এরকম কিছু আছে কি? ও ভেরি ফাইন, 0.2 সেকেন্ড। ওকে, খুব ইজি, কিন্তু খুব ইজি। আমরা কিন্তু ফাস্ট করার চেষ্টা করছি এবং তুমিও করবা, ঠিক আছে? ওকে ফাইন। আচ্ছা এটা হচ্ছে রেভলিউশন পার সেকেন্ড। তা তোমরা প্রত্যেকেই জানো যে একটা গোটাল বৃত্তের যে হিসাব রয়েছে, এটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই জানি যে 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। বাস, আর কিছু বলার নেই। দ্রুত আমরা যেগুলো করা যায় সেগুলো দ্রুত ইনশাল্লাহ করে ফেলবো। ওকে আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। দেখো এটার জন্য যদি এই ঘড়িটা এখন চলছে না, আমি তোমাকে একটু ঘড়িটা দেখাই। দেখো একটি ঘড়ির সেকেন্ড, মিনিট ও ঘন্টার কাটার কৌণিক বেগের অনুপাত হতো। খুবই ইম্পর্টেন্ট এটা প্রশ্ন। দেখো এখানে 3টা কাটা আছে, একটা হচ্ছে এই যে সেকেন্ডেরটা বড়টা, তার নিচে হচ্ছে মিনিটেরটা, তার নিচেরটা হচ্ছে ঘন্টার কাটা, ঠিক আছে? এবং এখানে তুমি লক্ষ্য করো 12টা আছে। তো সেকেন্ডের কাটার ক্ষেত্রে তুমি কিভাবে করবা সেটা আমি তোমাকে একটু বুঝিয়ে দিচ্ছি, লক্ষ্য করো। সেকেন্ডের কাটার ক্ষেত্রে তুমি প্রত্যেকেই জানো যে ওমেগা সমান হচ্ছে কি বলতো? 2π/t বলছে কৌণিক বেগ, ঠিক না? 2π। টি মানে কি জানো? সেকেন্ডের মানে হচ্ছে 60 সেকেন্ড, শুধু 60। তাহলে 2 দিয়ে 60কে কাটাকাটি করলে π/30, তাহলে এটা হচ্ছে সেকেন্ডের কাটা। মিনিটের কাটার ক্ষেত্রে কি হবে জানো? ওমেগা সমান 2π/t। কিন্তু ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে মিনিট মানে কি?
মিনিটের মধ্যে সেকেন্ড গুণন মিনিট দুইটাই আছে, তার মানে হচ্ছে কি বলতো 60 গুণন 60। এটা যদি আমি কাটাকাটি করি কত হচ্ছে পাই বাই কত হচ্ছে 1800 হচ্ছে 71 রেডিয়ান পার সেকেন্ড। ঘন্টার কাটার ক্ষেত্রে কি হবে বলতো, খুবই সহজ, ওমেগা সমান হচ্ছে 2 পাই টি বলতে কি হচ্ছে 60 গুণন 60, 12টা কাটা আছে না, গুণন 12, তাহলে ক্যালকুলেশন করলে উপরে হচ্ছে পাই, আর নিচে যদি আমি দেখি 2 দিয়ে যদি 12কে কাটি 6, 6 6 36, 36 আর 6 কত 216, সম্ভবত 21600। এখন একটা হচ্ছে পাই বাই 30, একটা হচ্ছে পাই বাই 1800, আর একটা হচ্ছে পাই বাই 21600। এখন এইখানে যেটা ইন্টারেস্টিং জিনিস করেছে দেখো, উত্তরগুলো কিন্তু এগুলো কোনোটা দিয়ে নেই। তো অনেকে বলবে উত্তর তো কোনোটা দিয়ে মিলতেছে না, তাহলে কিভাবে করবো? খুব ইজি, দেখো কিভাবে করতে হবে। তোমাকে যেটা মাথায় রাখতে হবে যে ঠিক আছে, এই যে পাই বাই 30 আছে না, এই যে 30 দিয়ে 21600কে কাটো, 21600কে যদি আমি 30 দিয়ে ভাগ করি, 0 0 কাটা গেল, 3 দিয়ে 2106কে হচ্ছে 3 7 21, তারপরে হচ্ছে যে 3 7 3 দুগুণে 6 আর 0 720, ভেরি ফাইন। তার মানে প্রথমটা আর দেখারও লাগবে না, 720। ও না, আবার এদিকে আবার এখানেও 720 আছে, ওকে ফাইন। তারপরে আচ্ছা 12 কিভাবে, দেখো 3 12 কিন্তু হচ্ছে, লক্ষ্য করো 720 হয়েছে। এখন দেখো এই যে এখানে যেটা রয়েছে পাই বাই 1800, তুমি দেখো এখানে একটু বুদ্ধি কাজে লাগাতে হবে, সেটাকে আমি তোমাকে একটু বুঝাই দিই। তুমি যদি একটু খেয়াল করো যে ভাই আসলে তো এই যে আমি যদি চিন্তা করি পাই বাই 1800, খেয়াল করো এই 0 0 দিয়ে যদি আমি 21600কে মানে 21600কে তুমি 1800 দিয়ে ভাগ করো, তাহলে 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 18 দিয়ে 216কে কাটলে 18 একে 18 3 36, 36 মানে 18 12, তাহলে 720:12:1। দেখো এই ছোটোখাটো বুদ্ধিগুলো কিন্তু কাজে লাগাতে হবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, নাহলে কিন্তু মাথা ঘুরে যাবে। আর তোমাদের নোট গাইড এগুলোর মধ্যে যেভাবে লিখছে মাথা খারাপ করে দেবে, যেভাবে বলছে এই ট্রিক্সগুলো কাজে লাগাবে। আবার বলছি, সেকেন্ডের কাটা 2 পাই বাই টি, টি মানে হচ্ছে 60 সেকেন্ড, তাহলে পাই বাই 30। যখনই মিনিটের কাটা এসেছে তার মধ্যে সেকেন্ডের সাথে মিনিট গুণন করা আছে, পাই বাই 1800। যখন এখানে ঘন্টার কাটা এসেছে 2 পাই 60 গুণন 60 গুণন হচ্ছে 12, তাহলে পাই বাই 21600। কীভাবে করলাম, এই 30 দিয়ে এটাকে অনুপাত করছে, এই যে এখানে আসছে না 30 30 দিয়ে 21600কে কাটলাম, কেটে পাইছি 720, ওকে ফাইন। এরপরে কি করলাম, এই 1800 দিয়ে 21600কে ভাগ করছি, মনে মনে করে কত পেয়েছি বলো তো, 12 পেয়েছি, তাহলে 720:12:1। তার মানে এই গোটালটাকে যদি আমি 1 ধরি, এর অনুপাতে এইটা হচ্ছে 720 ভাগের 1 ভাগ, মানে এরকম এইটা 720টা একসাথে করলে এইটা হবে, ঠিক আছে। আর হচ্ছে যে এই যে পাই বাই হচ্ছে কত হলো, এই যে 1800, এইটার হচ্ছে যদি আমি 12টা করি তাহলে এই টোটাল পাই ডিভাইড বাই 21600 হবে। আমার মনে হয় ইনশাআল্লাহ প্রত্যেকে বুঝতে পেরেছ, ওকে ফাইন, ওকে। হ্যাঁ আচ্ছা, এরপরে দেখো সমকোণিক বেগ ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি জড়তার ভঙ্গ, এটা তো আমরা এর আগে করছি। গতিশক্তি খেয়াল আছে না, ব্রেনে হারাই ফেলছে, দেখো তো একই প্রশ্ন অনেকবার আসছে, দেখে আসছে। গতিশক্তি ই সমান হচ্ছে হাফ আই ওমেগা স্কয়ার, তাহলে আমরা কি করতে পারি, ই ডিভাইডেড বাই হচ্ছে আই ইকুয়াল হচ্ছে হাফ ওমেগা স্কয়ার। তাহলে হাফ যদি আমি ধ্রুবক ধরি, তার মানে ই ডিভাইডেড বাই আই ইকুয়াল হচ্ছে, মানে এটা সমানুপাতিক হচ্ছে ওমেগা স্কয়ার। ওমেগা স্কয়ার কৌণিক বেগের বর্গের সমানুপাতিক হচ্ছে কৌণিক বেগের বর্গের সমানুপাতিক। ভেরি নাইস, এর আগে আমরা একটু প্র্যাকটিস করছি। বৃত্তাকার পথে সমান সময় সমান কৌণিক দ্রুত অতিক্রম কৌণিক কোনো কোণা রৈখিক। আচ্ছা দেখো এই যে এমনিতে সহজ যে জিনিসগুলো, যেগুলো প্রত্যেকেই তোমরা জানো, আমার মনে হয় যে এগুলোতে টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো, বৃত্তাকার পথে সমান সময় সমান কৌণিক দূরত্ব অতিক্রমকারী কোনো কোণা রৈখিক বেগ। খেয়াল রাখবা, বৃত্তাকার পথে কৌণিক বেগ সেম থাকবে, কিন্তু রৈখিক বেগের শুধু দিক চেঞ্জ হবে। কি হবে শুধু বলো, দিকের চেঞ্জ হবে, বাস, আর কিছু নেই, কথা বলার টাইম নেই হতো। আচ্ছা, ঘড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য কমলে, আচ্ছা এই যে একটু আগে তোমরা যেটা দেখছো, ঘড়ির মিনিটের কাটা যদি দৈর্ঘ্য কমতো, তাহলে হচ্ছে ভি সমান আমরা জানি কি ওমেগা আর। খেয়াল রাখবা, এই ঘড়ির যে কাটা রয়েছে, এখানে যে 3টা কাটা রয়েছে, 3টা কাটার ক্ষেত্রে কিন্তু এই কৌণিক বেগ কিন্তু ওমেগা। কেননা হচ্ছে এই যে বৃত্ত তুমি বড় করলেও 360, ছোট করলেও 360, তার ভিতরে ছোট করলেও 360, ঠিক আছে। ওমেগা সমান থিটা বাই টি, আর টাইম তো একই লাগতেছে, বুঝতেছো আমার কথা। কৌণিক বেগ সেম, তোমার বড় ঘড়িতেও সময় যেভাবে দৌড়ায়, হাতের এই ছোট্ট বক্সের ঘড়ির মধ্যে কিন্তু সেইভাবে দৌড়ায়, বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এখানে ইন্টারেস্টিং জিনিস, কৌণিক বেগ সেম। এখন প্রশ্ন হলো যে এটা বলছে ঘড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য কমলে, দৈর্ঘ্য মানে যে আর যদি কমে যায়, আর যদি কমে যায় তাহলে বেগটা ভিটা রৈখিক বেগটা কি হয়ে যায়, কমে যাবে। রৈখিক বেগ বাড়ে না, রৈখিক বেগ কমে, কিন্তু রৈখিক বেগ কমে, কৌণিক বেগ কমে। নো, রৈখিক বেগ স্থির থাকে, কৌণিক বেগ, রৈখিক বেগ কমে, কৌণিক বেগ স্থির থাকে, এই ঘ নাম্বারটা। এরকম প্রশ্নের উত্তর কিন্তু বুঝে শুনে আনসার করে, নাহলে কিন্তু খবর খারাপ হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ বাস। আচ্ছা, এবার লক্ষ্য করে দেখো কি বলছিলাম, ওকে। আচ্ছা লক্ষ্য করো, ঘড়ির ঘন্টার কাটার কৌণিক বেগ কত। আচ্ছা একটু আগে আমরা বের করছি, ঘড়ি ঘন্টার কাটা ওমেগা সমান হচ্ছে যে ওই যে টয়েস পাই বাই টি, না পাওয়ার তো কিছুই না। তারপরে যদি কেউ করতে চাও দেখতে পারো, তার মানে ওমেগা সমান হচ্ছে বলো
2π ডিভাইডেড বাই টি। আচ্ছা এখানে একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করো যে ঘড়ির ঘন্টার কাঁটার কৌণিক বেগ কত। লক্ষ্য করো আমি যখন ঘন্টার কাঁটা বলছিলাম, নিশ্চয়ই খেয়াল আছে, ঘন্টার কাঁটা কিন্তু আমরা এইভাবে করছিলাম যে মিনিট রয়েছে, এর মধ্যে সেকেন্ড আছে, তার সাথে আমি 12 গুণ করছিলাম না, ওইটা ছিল রেডিয়ান পার সেকেন্ড। কিন্তু এখানে দেখো কোনোটার উত্তর কিন্তু রেডিয়ান পার সেকেন্ড দিয়ে নাই, কি দিয়ে আছে? যে কেউ বলবে যে ভাইয়া এখানে তো উত্তরগুলো আছে রেডিয়ান পার সেকেন্ডে, যেটা আছে π/30, তো হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ হচ্ছে ঘন্টার কাঁটা। তাহলে এটা কি রেডিয়ান পার মিনিটে যদি আমরা করি, রেডিয়ান পার দেখে মিনিটে কি হতে পারে লক্ষ্য করে দেখো। তাহলে একটা 60 যদি আমি কেটে দেই, 2 দিয়ে 12 6, তাহলে 60 হচ্ছে 10 30 360। আচ্ছা দেখো π/360। এই বুঝতেছো আমার কথা? এই ব্রেনে অনেকের আসে নেই, কোসে কি বলতেছে ভাইয়া। লক্ষ্য করো ওমেগা সমান আমরা জানি কি 2π/t না, কিন্তু এই টিটা মানে কি? এই টিটা মানে হচ্ছে আমি তোমাকে বলছিলাম যে সেকেন্ডের ক্ষেত্রে শুধু 2π/60 ছিল সেকেন্ডের ক্ষেত্রে, খেয়াল আছে? যখন মিনিটের ক্ষেত্রে করছিলাম তখন কি করছিলাম? 2π ডিভাইড বাই 60 গুণন 60 করছিলাম। আর যখন ঘন্টার ক্ষেত্রে বলছিলাম তখন এইটার সাথে আবার 12 গুণ করছিলাম। কিন্তু ইন্টারেস্টিং জিনিস বলছে ঘন্টার কাটার কৌণিক বেগ, কিন্তু উত্তরের এককগুলো দেখো কোনোটা, এই যে π/30 রেডিয়ান পার সেকেন্ড তো হওয়ার প্রশ্নই আসে না, ঠিক আছে? এটা হতো কার? এটা হতো সেকেন্ডের কাটার। বুঝতেছো আমার কথা? কারণ এখানে সেকেন্ডের কাটা π/30 রেডিয়ান পার সেকেন্ড হতো, কিন্তু এটা বলছে ঘন্টার কাটায়। এই জায়গাটা কিন্তু খুবই স্টুডেন্টরা ভুল করবে। তাহলে ঘন্টার কাটা যখন বলছে এককটা আছে মিনিটে, তখন মিনিটে মানে হচ্ছে সেখানে আমি জাস্ট খেয়াল রাখবা যে ওই যে ইয়াটা যেটা এনেছি সেটা কিন্তু বাদ দিয়ে দেবো। এই মাথায় আসতেছে প্রত্যেকের? তাহলে আমি কি করেছি, ওই যে আরেকটা যে 60 নিয়ে আসছি সেটা কিন্তু আর সেকেন্ডটা পর্যন্ত রাখছি, মিনিটটা তো এখানে একক হিসাবে আছে। তার মানে এই যে 60 গুণন 12, তার মানে হচ্ছে উপরে পাই 2 দিয়ে হচ্ছে 60 কে কাটলে 30, 30 আর 12 হচ্ছে 360। এইটা একটু ভালো করে ব্রেইনে রাখিও, না হলে কিন্তু হ্যাঁ ওকে ডিস্টার্ব হয়ে যাবে। হ্যাঁ একটা এমসিকিউ জিএম ঠিক বলছে, ডাবল আসলে করাবো না। ওকে আচ্ছা 0.01 মিটার দূরে একটি ঘড়ির মিনিটের কাটার প্রান্তীয় বিন্দু রৈখিক বেগের মান কত? খুবই সহজ, আমি একটু জাস্ট বলে দিই। রৈখিক বেগ মানে ভি সমান, খেয়াল রাখবো, ওমেগা আর। তাহলে ওমেগা সমান কি জানো তো বলো তো? ওমেগা সমান আমরা জানি যে 0.01 মিটার দৈর্ঘ্য মানে বুঝতে পারছো, এটা হচ্ছে ঘড়ির মিনিটের কাটার, মানে এটা হচ্ছে আর। তাহলে হচ্ছে ওমেগা সমান হচ্ছে, খেয়াল করো, রৈখিক বেগের মান। তাহলে ভি সমান দেখো ওমেগা সমান কিন্তু আমরা এটাও জানি 2π/t গুণন হচ্ছে আর। আবার যদি কেউ এরকম করতে চাও, এই দেখো এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, কয়েকভাবে করা যায়, তুমি যেভাবে খুশি সেভাবে করতে পারো, ঠিক আছে? তাহলে এখানে যে রয়েছে 2π, তারপরে টি যেটা রয়েছে সে হচ্ছে দেখো এই বলছে ঘড়ির মিনিটের কাটার, তার মানে হচ্ছে 60 গুণন 60, আর মানে হচ্ছে এত দৈর্ঘ্য, এই যে ব্যাসার্ধ 0.01। ক্যালকুলেশন করো, একটা মান পেয়ে যাবে। বুঝতেছো আমার কথা আমি কি বলছি? খুব দ্রুত কিন্তু এটা বলতেছি, এটা ভালো করে খেয়াল করবা। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় খুবই আসবে, ঠিক আছে? ভুল যাতে না হয় এটা খেয়াল রাখি। ওকে তাহলে আমরা 25-25-50টা প্র্যাকটিস করেছি। তুমি খেয়াল করে দেখো আমরা যে এই টাইপগুলো দেখিয়েছি, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ছিল এই যে এই ঘড়ির কাটা। তো এখানে আবার বলি সেকেন্ডের কাটা হলো ওমেগা সমান কি? আর এটা টয়েস/t না, তাহলে টি হচ্ছে জাস্ট 60, আর মিনিটের কাটা যখন 60 গুণন 60, আর ঘন্টার কাটা 60 গুণন 60 গুণন 12, 12 ঘন্টার কাটা দেখে। বাট ওই যে ঘন্টার কাটা বলছে কিন্তু একক যখন মিনিটে থাকে তখন কিন্তু ওই 60টা আমরা বাদ দিয়ে দিই, এটা একটু খেয়াল করিও, তাহলে ইনশাআল্লাহ সমস্যা হবে না। ওকে আচ্ছা ঠিক আছে, এরপরে তাহলে আমরা যাই দেখি কি রয়েছে ইনশাআল্লাহ। আচ্ছা পৃথিবীর নিজ অক্ষে ঘূর্ণনের জন্য আইফেল টাওয়ারের কৌণিক বেগ কত? খুবই সহজ জিনিস, আমরা এখনই করে ফেলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? দেখো এই টাইপের প্রশ্ন, পৃথিবীর নিজ অক্ষে ঘূর্ণনের জন্য আইফেল টাওয়ারের কৌণিক বেগ, তার মানে ওমেগা সমান জানো থিটা ডিভাইডেড বাই টি, কিচ্ছু না। তাহলে থিটা মানে কি বলতো? থিটা মানে হচ্ছে 360 ডিগ্রি, জানো তো, কারণ হচ্ছে 360 তো হচ্ছে পৃথিবীর চতুর্দিকে যখন ঘুরবে তখন। আর বলছে নিজ অক্ষে ঘূর্ণন মানে আহ্নিক গতি, ঠিক আছে? একদিন খেয়াল রাখবা, নিজ অক্ষ মানে আহ্নিক গতি, এটা একটু খেয়াল রাখবা, লিখে রাখো আহ্নিক গতি। এটা তুমি দেখবা যে এই পৃথিবীর বিভিন্ন স্থানে যে জি এর মানে চেঞ্জ হয়, এটা কিন্তু আহ্নিক গতির কারণে, নট বার্ষিক গতি। ওকে তাহলে আহ্নিক গতি 360 ডিগ্রি, আর এইটার সাথে কি বলতো? টি হচ্ছে একদিনে হচ্ছে কত? 21,000 সম্ভবত 600। আচ্ছা একটু দেখিও তো, একদিন মানে হচ্ছে 60 গুণন 60 গুণন হচ্ছে 24, তাহলে 6 একটু দেখিও তো ক্যালকুলেশন, না এটা আমার ঠিক একজ্যাক্ট খেয়াল নেই। একদিনে কত সেকেন্ড? 86,400, কি 21,000, 86,400, এটা ক্যালকুলেশন করলে একটা মান পাবা। বুঝতেছো আমার কথা? এই জায়গাটা একটু ভালো করে খেয়াল রাখবা। হ্যাঁ আচ্ছা লক্ষ্য করো, তাহলে 86,400 মোস্ট ইম্পর্টেন্ট, 86,400 একদিন, এটাকে ক্যালকুলেশন করলে যেটা পাবা এটা হচ্ছে ডিগ্রি পার সেকেন্ডে। ওকে আমার মনে হয় যে ইনশাআল্লাহ প্রত্যেকে তোমরা বুঝে ফেলেছো। ওকে ফাইন। আচ্ছা একটি পাখা প্রতি মিনিটে 30 বার ঘুরছে, এর কৌণিক বেগ কত? তো এগুলো আমি আর দেখাবো না, জাস্ট হচ্ছে কৌণিক বেগ তোমরা জানো যে ওমেগা সমান হচ্ছে 2π/t, এটা দিয়ে করলেই হয়ে যাবে। ওকে তা তুমি দেখো যে 2π রয়েছে। আচ্ছা টি মানে কি? প্রতি মিনিটে 30 বার ঘুরছে, তার মানে হচ্ছে 30 বার ঘুরছে
60 সেকেন্ডে। অতএব একবার ঘুরছে কত বলো তো, 60/30, তার মানে কি বলো তো 2। এটা হচ্ছে এই 2 যে সেকেন্ড আছে এটা কিন্তু ওর পর্যায়কাল, তাহলে 2π/2 যদি 2 কাটাকাটি করি তাহলে পাই রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তাহলে এটার উত্তর কি হয়ে যাবে দেখো, পাই রেডিয়ান পার সেকেন্ড। আমার মনে হয় ইনশাল্লাহ বুঝে ফেলেছো। ওকে, আচ্ছা রৈখিক বেগ, হ্যাঁ ৮৬,৪০০। ওকে, দেখো রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক, রৈখিক বেগ এবং v= ওমেগা ক্রস আর। রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক হচ্ছে v= ওমেগা ক্রস আর। ওকে, নাইস। আচ্ছা, ঘূর্ণায়মান বস্তু জড়তা পরিমাপ করা হয় কোনটা দিয়ে? আচ্ছা, ঘূর্ণায়মান বস্তু জড়তা পরিমাপ করা হয় আমরা জানি, তোমার নিশ্চয়ই খেয়াল রয়েছে, আমি বলেছি যে ভর যে কাজটা করে কৌণিক বেগের ক্ষেত্রে জড়তা I সমান ওই কাজটা করে। তাহলে I সমান কি বলতো, mk²/mr², তাহলে mr²। ওকে, নাইস। আচ্ছা, জড়তার ভ্রামকের একক, জড়তার ভ্রামক মানে এম এর একক কি বলতো, এম এর একক হচ্ছে কেজি, mr², আর হচ্ছে মিটার, ঠিক না? তাহলে কেজি মিটার², তাহলে কেজি মিটার²। ওকে, ফাইন। আচ্ছা, কোনটি জড়তার ভ্রামক সংক্রান্ত সমান্তরাল অক্ষ উপপাদ্য? খেয়াল রাখবা, দুইটা অক্ষ উপপাদ্য আছে, একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য, এটা হচ্ছে আইজ সমান IX + IY, আর সমান্তরাল যেটা সেটা I সমান হচ্ছে IG + MH², I সমান IG + MH²। খুব ভালো করে খেয়াল রাখবা, I সমান IG + MH²। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কোন বস্তু জড়তার ভ্রামক নির্ভর করে? আচ্ছা, জড়তার ভ্রামক নির্ভর করে তো বুঝতেই পারছো যে I সমান কি বলতো, mk²। আচ্ছা, I সমান mk², m হচ্ছে ভর, ঠিক না? আর k হচ্ছে কি বলতো, চক্রগতির ব্যাসার্ধ। ভর ও ঘূর্ণন অক্ষের উপরে, এটা জড়তার ভ্রামক তো এটার উপরে অবশ্যই নির্ভর করে। ঠিক আছে, একটু জাস্ট আমি প্রথমে করাচ্ছি কেন, কারণ হচ্ছে তোমার যাতে প্রথম এই চ্যাপ্টারটা অনেকেই অনেকগুলো MCQ কিন্তু আসার সম্ভাবনা আছে। নিচের কোনটি স্কেলার সেগুলো বলবো না, এগুলো প্রত্যেকেই জানো। আবার শোনো, যে সহজগুলো বলে টাইম লস করার আমি পক্ষে না, ঠিক আছে? তারপরও হ্যাঁ। আচ্ছা, বলের ভ্রামক এটা ভেক্টর, কৌণিক ভরের ভেক্টর, কেন্দ্রমুখী বল ভেক্টর, জড়তার ভ্রামক এটা স্কেলার। আচ্ছা, একটি চাকার জড়তার ভ্রামক এত, এটি প্রতি সেকেন্ডে 20 বার আবর্তন করছে, চাকাটিকে 20 সেকেন্ডে। আচ্ছা, এই টাইপের অঙ্ক কিন্তু অনেকেই খুবই ইম্পর্টেন্ট এবং অনেকে কিন্তু ভুল করে। ঠিক আছে, জড়তার ভ্রামক হচ্ছে এত, এটা হচ্ছে I। ওকে, ফাইন। প্রতি সেকেন্ডে 20 বার আবর্তন করছে, ঠিক না? তার মানে হচ্ছে পর্যায়কাল 20 সেকেন্ড, প্রতি সেকেন্ডে 20 বার আবর্তন করছে, তার মানে হচ্ছে আমি বলতে পারি যে t সমান যদি 1 সেকেন্ড, 1 সেকেন্ডে সে n সমান কত বলতো, 20 বার আবর্তন করছে। ওকে, ফাইন। চাকাটিকে 20 সেকেন্ডে থামানো হলে ইয়ার কৌণিক ত্বরণ কত? কৌণিক ত্বরণ মানে হচ্ছে, তোমাকে খেয়াল রাখতে হবে, আমরা জানি টাউ সমান হচ্ছে I আলফা। শোনো, আগে আমি একটু তোমাকে ক্লিয়ার করেছি, আমাদের এই আলফা এর মানটা বের করতে হবে। তবে এটাকে আমার আরো বুদ্ধি আছে, আমি একটা অন্য বুদ্ধি দিয়ে তোমাকে করে দিচ্ছি, যাতে ইনশাল্লাহ প্রত্যেকের মাথায় চলে আসে যে ওকে, এটা ভাইয়া যে এইভাবে করা যায়। ঠিক আছে, আমি একটা বুদ্ধি তোমাকে শিখাই দিচ্ছি, দেখো এটা কিভাবে করতে পারো সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। একটু বুদ্ধি আমি একটু চিন্তা করে বলছি। আচ্ছা, তুমি দেখো যেখানে যেটা রয়েছে প্রতি সেকেন্ডে না 20 বার আবর্তন করছে, 20 সেকেন্ডে থামানো হলো, এর কৌণিক ত্বরণ কত? লক্ষ্য করে দেখো যে এটা কিভাবে করতে পারি। আমরা জানি যে এই সূত্রটা একটু খেয়াল করতো যে ওমেগা সমান ω0 - α t। ঠিক আছে, তাহলে এই যে ওমেগা হচ্ছে শেষ বেগ মানে কৌণিক বেগ, এটা হচ্ছে আদি কৌণিক বেগ। তাহলে এখান থেকে আমি করতে পারি আলফা টি এদিকে নিয়ে আসলাম, এটা সমান কি হয়ে যাবে বলতো, আলফা টি নিয়ে আসলো ω0 - ω হয়ে যাবে। আচ্ছা, ω0 কত রয়েছে বলো দেখি? এটি প্রতি সেকেন্ডে 20 বার আবর্তন করছে। একটু খেয়াল করে দেখি আমরা। আচ্ছা, তাহলে প্রতি সেকেন্ডে 20 বার না, আর 20 সেকেন্ডে থামানো হলো। ওকে, বা আচ্ছা, বা হচ্ছে আমি এটা কি করতে পারি যে ধরো একটু প্রতি সেকেন্ডে, খুব সহজ জিনিস মাথা অনেক সময় আসে না। চাকাটা কিন্তু 20 সেকেন্ডে থামানো হলো। ওকে, ফাইন। এর কৌণিক ত্বরণ কত? তাহলে মাইনাস আলফা টি, আলফা টি এদিকে নিয়ে আসলাম ω0 - ω।
তাহলে আলফা সমান হচ্ছে ওমেগা নট মাইনাস ওমেগা ডিভাইডেড বাই টি। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে আমরা শেষ বেগ হচ্ছে এটা 0, তাহলে এটা হচ্ছে প্রতি সেকেন্ডে 20 বার আবর্তন করছে, তাহলে 1 সেকেন্ডে 20 বার। ও তাহলে আচ্ছা, এটা আমি একটু আমার মাথায় কেন জানি একটু ডিস্টার্বই হচ্ছে মনে হয়। হ্যাঁ, না না, এটা খুবই সহজ জিনিস, এটা কঠিন হওয়ার কোনো সুযোগই নেই। ও দেখো, আমি একটা জিনিস আগে বলি। আচ্ছা দেখো, আমার এখনই হয়ে যাবে ইনশাল্লাহ। ওমেগা নট আছে না, ওমেগা নট মানে কি দেখছো, খুব সহজ জিনিস, টয়েস পাই এন ডিভাইডেড বাই টি। কি বুদ্ধি শুদ্ধি আমাদের কম হয়ে গেছে। 2 পাই এন মানে কি বলতো, যে প্রতি সেকেন্ডে 20 বার। ওকে ফাইন, তাহলে প্রতি সেকেন্ডে 20 বার, ঠিক না? 20 বার আবর্তন করছে, আর টি মানে কত 1, তার মানে কত 40 পাই, ঠিক আছে? তাহলে এই যে 40 পাই যে রয়েছে, তার মানে হচ্ছে ঠিক আছে। তাহলে এখানে যেটা হচ্ছে 40 পাই রেডিয়ান পার সেকেন্ড, তো ওটার সাথে কোনো সম্পর্কই নাই। বিয়োগ হচ্ছে 0, আর টি হচ্ছে কত 20। তাহলে 20কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, দাঁড়াও আমি এখনই বুঝিয়ে দিচ্ছি, 2 পাই রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা দাঁড়াও, এটা আমি একটু বুঝিয়ে দিই, এটা নাহলে অনেকের আবার ডিস্টার্ব হয়ে যাবে। হ্যাঁ দেখো 40 পাই, হ্যাঁ এক্স্যাক্টলি, দেখো এখানে ওমেগা সমান 2 পাই এন ডিভাইডেড বাই টি, ঠিক আছে? আচ্ছা, একটু দ্রুত করছে, সব খোঁচর মোচর হয়ে যায়। লক্ষ্য করে দেখো, এখানে যেটা আমরা করেছি যে প্রতি সেকেন্ডে 20 বার আবর্তন করছে, চাকাটিকে 20 সেকেন্ডে থামানো হলো, এর কৌণিক ত্বরণ কত। তাহলে আমরা যেটা করার চেষ্টা করেছি, যে আমরা জানি যে ওমেগা সমান ওমেগা নট মাইনাস আলফা টি, তাহলে আলফা টিটা নিয়ে এসেছে ওমেগা নট মাইনাস ওমেগা। এখন প্রশ্ন হলো যে ওমেগা যেটা রয়েছে, এইটা আমি কিভাবে বের করছি? ওমেগাটা বের করছি 2 পাই নট এন বাই টি, এবং আমরা জানি 2 পাই এর জায়গায় 2 পাই এন হচ্ছে কি প্রতি সেকেন্ডে 20 বার, তাহলে এন সমান হচ্ছে 20, আর টি হচ্ছে প্রতি সেকেন্ডে 1, তাহলে 1 দিয়ে এটাকে 2 পাই গুণন 20কে ক্যালকুলেশন করলে 40 পাই। এখন দেখো যে এই যে এটা ছিল হচ্ছে প্রথম যে হচ্ছে কম্পাঙ্ক, সেটা শেষ কম্পাঙ্ক হচ্ছে যে থামিয়ে দিয়েছে 0, তাহলে ক্যালকুলেশন করলাম 40 থেকে 0 বিয়োগ করলে 40 পাই, এটাকে 20 দিয়ে ভাগ করলে হচ্ছে 2 পাই রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। ওকে, আমার মনে হয় ইনশাল্লাহ প্রত্যেকেই পারবো ইনশাল্লাহ। আচ্ছা, বইয়ের পর্যাবৃত্ত, ঠিক আছে। আচ্ছা দেখো, আচ্ছা একটি চাকার জড়তার ভ্রামক হচ্ছে এত, চাকাটিকে এত ঘূর্ণন গতিশক্তিতে ঘুরতে কত কৌণিক বেগের প্রয়োজন হবে। ওকে ফাইন। আচ্ছা, আমরা দেখি এটা কিভাবে করতে পারি। চাকার জড়তার ভ্রামক আই সমান হচ্ছে এইটা, এত ঘূর্ণন গতিশক্তিতে, তার মানে ই সমান হচ্ছে এইটা, কৌণিক বেগের প্রয়োজন হবে। তাহলে আমরা জানি কি বলতো, ই সমান জানি আমরা হাফ আই ওমেগা স্কয়ার। তাহলে কৌণিক বেগ বলতে আমাকে ওমেগা বের করতে হবে। তাহলে আমরা কি করতে পারি লক্ষ্য করো তো, ওমেগা স্কয়ার ইকুয়াল হচ্ছে পারতো 2e ডিভাইডেড বাই আই। নিশ্চয়ই বুঝতে পারছো, এই যে ওমেগা স্কয়ার আই এদিকে নিয়ে আসছে, আর নিচে হচ্ছে এদিকে 2e, এই যে আইটা এদিকে নিয়ে আসলাম, তার মানে হচ্ছে বা ওমেগা সমান হচ্ছে √2e ডিভাইডেড বাই হচ্ছে আই। ওকে, আচ্ছা এখন যেটা আমাদের করতে হবে সেটা কি দেখো তো, 2 গুণন ই বলতে কত রয়েছে লক্ষ্য করে দেখো, ই হচ্ছে 10⁵, আর আই বলতে কত রয়েছে, আই হচ্ছে 5। তাহলে এটা যে ক্যালকুলেশন করি, তাহলে আমরা দেখবো যে কৌণিক বেগের মান যেটা, সেটা ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। ওকে, আচ্ছা তাহলে এইটা, আচ্ছা এই অধ্যায়টা কি তোমার মোটামুটি বুঝে ফেলেছো ইনশাআল্লাহ? এই অধ্যায়টা সবচেয়ে বেশি আর কি প্র্যাকটিস করা উচিত, কারণ এই অধ্যায় থেকে প্রশ্নগুলো যায় তোমরা ইনশাআল্লাহ পারো। তাহলে এই টাইপেরই এইটা আমার। আচ্ছা, তাহলে তোমরা এই অধ্যায়টা যেহেতু মোটামুটি মনে হয় বুঝে ফেলেছো, যেরকম বলেছি এই টাইপের জিনিসগুলো যদি প্র্যাকটিস করো ইনশাআল্লাহ আমার মনে হয় যে পারবা। আচ্ছা, এবার তাহলে আমরা একটু অন্য চ্যাপ্টার, যেটা সবচেয়ে কঠিনটা দিয়ে আমরা শুরু করছি, এরপরে আমরা হচ্ছে যে যেটা যাবো হচ্ছে সেটা হচ্ছে যে মহাকর্ষ এবং অভিকর্ষ যে রয়েছে এটাতে চলে যাব। আচ্ছা আচ্ছা, আমি একটা জিনিস আগে ক্লিয়ার করে ফেলি তোমাদের, সেটি হচ্ছে যে এইখানে তোমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখো, স্যার 4 চ্যাপ্টার সিকিউ এর জন্য পড়ে যেতে চাই, সব তো পারবো না। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে রাখি, শোনো আগে। সিকিউ এর ক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, তোমাদের হচ্ছে 8টা সিকিউ থাকবে, তোমাকে আনসার করতে হবে 5টা, আগে বুঝতে হবে জিনিসটা।
তোমার যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট সেটি হচ্ছে তোমাকে যদি আটকানোর মতো সিকিউ দেওয়া যায় তাহলে এটা অন্য লেভেলের, কিন্তু তোমাদের যে পরীক্ষাটা থাকে সেই পরীক্ষায় 5টা সিকিউ তুমি ইনশাল্লাহ আনসার করতে পারবা, এবং এগুলো সহজের মধ্যেই 5টা থাকে। তোমাকে যেটা টার্গেট করতে হবে সহজ টাইপের যে সিকিউগুলো এগুলো আনসার করতে হবে, তুমি জটিল টাইপের সিকিউগুলোর দরকার নেই, কারণ তোমার 8টার মধ্যে 5টা, এবং তুমি খেয়াল করে দেখবা যে ডায়াগ্রাম যুক্ত এবং কঠিন টাইপের তুলনামূলক থাকে 8টার মধ্যে থাকে সর্বোচ্চ 2টা, আর 6টা সিকিউ আল্লাহর মধ্যে সহজ থাকে। তোমার কাজ হচ্ছে এই 6টা সিকিউ আচ্ছা, এই যে আমি একটু জিনিস একটু ক্লিয়ার করে ফেলি, খুব সহজ জিনিস। তোমার পরীক্ষা যে থাকবে, পরীক্ষায় কিন্তু 5টা সিকিউ, আমি বারবার বলি এই ফিজিক্সের একদিন যে গ্যাপ রয়েছে তোমার এখন করার উপায়টা খুবই সহজ, যেই জিনিসগুলো তুমি পড়ছো সেই জিনিসগুলোই মাথায় রাখবা। আর একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে যে ফিজিক্সে তোমাকে যদি আটকানোর জন্য প্রশ্ন করা যায়, যেই টাইপের কোশ্চেন দেখা যায় যে অ্যাডমিশনের বুয়েটে করে, এটা কখনোই প্রশ্ন আসে না। প্রশ্নগুলো তোমার জানার মধ্যেই থাকবে, এবং তোমাকে যেটা 8টাতে কিন্তু 8টা করতে হবে না, তোমাকে 5টা হচ্ছে যে আনসার করতে হবে। তোমার যেটা কাজ থাকবে হ্যাঁ সেইটা হচ্ছে আস্তে আস্তে করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে ফাইন। আচ্ছা, আমরা তাহলে এখন পড়ার মধ্যে আসি। আর সবসময় একটা জিনিস খেয়াল করবা, তোমাদের আমি বারবারই একটা জিনিস বলি, ব্রেনটা কিভাবে তৈরি সেটাকে বুঝতে হবে। বেশিরভাগ শিক্ষার্থী একদিনে যে সব আইটেম করছে সে আরও সবচেয়ে বেশি সমস্যার মধ্যে থাকবে, কোনটা রিভিশন দিবে। এই জন্য তোমার কাজ হচ্ছে তুমি যেই আইটেমগুলো পড়েছো জাস্ট ওই আইটেমগুলো সুন্দর করে রিভিশন, ওই আইটেমগুলো সুন্দর করে প্র্যাকটিস। যেই এমসিকিউগুলো আমরা তোমাদের পিডিএফ আকারে দিচ্ছি, এই এমসিকিউগুলোর হচ্ছে উত্তরগুলো যে ওকে ফাইন এরকম, এইটা দেখে দেখে প্র্যাকটিস করলে তুমি দেখবা যে ইনশাআল্লাহ তোমার একটা অসাধারণ প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, তাহলে এবার আমরা এইটা অধ্যায়ে চলে যাচ্ছি। দেখো খুব দ্রুত আমরা করব, তোমাদের মানে তোমরা হচ্ছে যে ধৈর্যশীল হও না, সব খালি তাড়াহুড়া করো, আস্তে আস্তে করতে থাকো না। এখানে তোমার আজকে তুমি হচ্ছে যে এই আর কিছুক্ষণ আমরা ক্লাস করলে অধ্যায়গুলোর থেকে কী কী টাইপের এমসিকিউ আসবে তোমার একটা আইডিয়া চলে আসবে যে এই টাইপের এমসিকিউ আসবে। স্যার হ্যাঁ, জিএমনুর যেটা করতে হবে এখন খুবই সহজ, যেই সিকিউগুলো আমরা তোমাদের দেখেছি সেই সিকিউগুলো প্র্যাকটিস, নাম্বার 1, এবং নাম্বার 2 হচ্ছে এমসিকিউর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো আমরা তোমাদের দিয়েছি সেই এমসিকিউগুলোই হচ্ছে প্র্যাকটিস। এইটাই করে যাবে ইনশাল্লাহ, দেখবে যে এগুলোর মধ্যে থেকেই তোমার সিকিউ ইনশাল্লাহ 5টা তুমি পেয়ে যাবা, ঠিক আছে? এই জিনিসটা ভালো করে মাথায় রাখবা। সিকিউ তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে থাকে, গড়পড়তা 7টা চ্যাপ্টার থেকে 8টা সিকিউ থাকবে, তার মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে থাকবে। তুমি কঠিন করে চিন্তা না করে সহজ করে চিন্তা করবা, ঠিক আছে? এখন পড়ার মধ্যে আসি। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। মুক্তভাবে পরন্ত কোনো বস্তু 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত। তাহলে এগুলোকে যদি আমরা খেয়াল করো যে এগুলো তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো যে এইচ সমানুপাতিক হচ্ছে টি স্কোয়ার, ঠিক না? তাহলে টি হচ্ছে যদি 1 হয়, 1কে স্কোয়ার করলে কত 1 হবে, 2কে স্কোয়ার করলে কত হবে 4 হবে, 3কে স্কোয়ার করলে কত হবে 9 হবে। ওকে, আচ্ছা তাহলে আমরা এটা প্রত্যেকে জানি 1:4:9। ওকে, আচ্ছা, গ্রহের পর্যায়কালটি এবং সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব আর হলে কেপলারের তৃতীয় সূত্র অনুসারে, তাহলে টি স্কয়ার সমানুপাতিক আর কিউব, প্রত্যেকে জানো। দেখো তোমার কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, পরীক্ষা মাত্র 25টা এমসিকিউ, আর সিকিউ হচ্ছে 8টার মধ্যে 5টা, এই জন্য ঠান্ডা মাথায়, ওকে, আগে ঠান্ডা মাথায় স্থির করে করে পড়ো। আচ্ছা, সূর্য হতে গ্রহের গড় দূরত্ব আর গ্রহের পর্যায়কাল টি হলে কোনটি সঠিক? তাহলে তোমরা প্রত্যেকে জানো টি স্কয়ার সমানুপাতিক আর কিউব, এই টাইপের প্রশ্নগুলো থাকছে। ওকে, সূর্য হতে পৃথিবীর দূরত্ব কমে গেলে, আচ্ছা দূরত্ব যদি কমে যায় তাহলে দিনের সংখ্যা কি হয়ে যাবে বলো তো? কমবে। দূরত্ব কমতেছে তার মানে দিনের সংখ্যা অটোমেটিক কি হয়ে যাবে বলো? কমতে থাকবে, ঠিক আছে? যেহেতু তখন হচ্ছে পর্যায়কাল যেটা রয়েছে সেটাও কমে যাবে। ওকে ফাইন। আচ্ছা, একটি পাথরখণ্ডকে ভূপৃষ্ঠ থেকে খাড়া উপরের দিকে তুলতে হলে থাকলে এর উপর কয়টি বল ক্রিয়া করছে? 2টা বল। একটা হচ্ছে এই যে একটা পাথরখণ্ড যে রয়েছে তাকে যখন নিচ থেকে তুমি উপরে তুলছো তখন নিচ থেকে উপরের দিকে একটা বল কাজ করছে, আর অভিকর্ষ বল কিন্তু সবসময় তার মধ্যে আছে, তার মানে 2টা বল কাজ করছে। ওকে, 1 কেজি ভরের দুটি বস্তুকে পরস্পর থেকে 1 ফিটে দূরে স্থাপন করলে তারা পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে তার মান, তাহলে 6.67 ক্রস 10^11, লক্ষ্য করো 10^11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, তাহলে লক্ষ্য করো কোথায় রয়েছে? ওকে, এখানে রয়েছে, ভেরি নাইস। আচ্ছা, দুটি বস্তুর মধ্যকার দূরত্ব অর্ধেক করলে মহাকর্ষ বলের মান। খেয়াল করো যে তুমি নিশ্চয়ই জানো যে মহাকর্ষ বল, এটা প্রত্যেকে জানো যে এফ সমানুপাতিক হচ্ছে যে দিক দিয়ে চিন্তা করো m1 m2 ডিভাইডেড বাই কি বলো ডি স্কয়ার। তার কি বলেছে? মধ্যকার দূরত্ব যদি অর্ধেক করে, তাহলে দূরত্ব যদি আমি তোমার অর্ধেক করে ফেলি তাহলে এটাকে অর্ধেক করলে কি হয়ে যাবে বলো তো? এই যে 1/2 স্কয়ার মানে কি 1/4 না? এটাকে যখন উল্টিয়ে দেবো তখন কত হয়ে যাবে? উপরে 4/1
তার মানে দূরত্ব যখন আমার অর্ধেক করে ফেলছি তখন মহাকর্ষণ বল কয় গুণ হচ্ছে? 4 গুণ হচ্ছে। সরি, 4 গুণ কমে না, 4 গুণ বাড়ে। এটা দেখি আবার, এই যে দেখো কম আর বাড়ে যখন থাকবে একটু দেখে শুনে 4 গুণ বাড়ে। এই অনুযায়ী প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আস্তে আস্তে দেখবা যে ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ আস্তে আস্তে পারবা। হ্যাঁ, জিএম নোট আমি যে সিকিউগুলো করিয়েছি এই সিকিউগুলো যদি তুমি পারো ইনশাল্লাহ টেনশনের কারণ নেই। ইনশাল্লাহ তুমি দেখবা ওগুলো থেকে তুমি 5টা আনসার করতে পারবে ইনশাল্লাহ। মূল ব্যাপারটাকে বুঝতে হবে, পরীক্ষা কিন্তু কঠিন কিছু হয় না, কিন্তু সমস্যা যেটা তোমরা যখন ঘাবড়ায় যাবা তখন জানা জিনিস ভুল করবা। প্রশ্ন এগুলো থেকেই থাকে এবং খেয়াল রাখবা প্রত্যেকটাতে পার্শিয়াল মার্কস আছে, প্রত্যেকটাতেই। কোনোটা তুমি উত্তর মিলাতে পারলা না তার মানে কিন্তু এইটা না যে ঘ নাম্বারে তোমার হচ্ছে 0 দিয়ে দেবে। নো, এখানে তোমার হচ্ছে যে নিয়মের মধ্যে যদি থাকে তুমি 3 পেয়ে যাবা, আর উত্তর সব মিলাতে পারলে 4 পেয়ে যাবে। এই জন্য টেনশন ছাড়া একদম রিল্যাক্সড হয়ে পড়তে থাকো। কিন্তু ভয় পেয়ে গেলে ব্রেন কাজ করবে না, জানা জিনিস ভুল করে ফেলবা। একটু আগে যেমন আমি হচ্ছে তাড়াহুড়া করে ওই যে অনেকগুলো সিকিউ এমসিকিউ যখন একসাথে প্র্যাকটিস করতে যাই তখন ব্রেন জ্যাম লেগে যায়। তুমি জানো কি জানো না তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মাথা তুমি ঠান্ডা রেখে কাজ করতে পারছো কিনা। ওকে, তাহলে আমার মনে হয় যে এখন আর এই নেগেটিভ চিন্তা কিন্তু এগুলো কিন্তু খুবই খারাপ। যে কোনো শিক্ষার্থী, আমি বললামই তো যে প্রশ্ন তোমাদের জানাশোনার মধ্যেই থাকবে, তুমি দেখবা যে প্রশ্ন সহজ ইনশাল্লাহ, কিন্তু ভয় পেয়ে গেলে জানা জিনিস ভুল করবে, তখন মাথা আশ্রাতে মঞ্চ করবে। ঠিক আছে, এই জন্য জাস্ট রিল্যাক্সে থাকো, বাস রিল্যাক্সড। ওকে, দেখো তারপরে রয়েছে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান আমরা জানি 6.67 ক্রস 10 ইনভার্স 11। তাহলে 6.67 10 ইনভার্স 11 10 ইনভার্স 11 লিটার মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। ঠিক আছে, তাহলে এটা আমরা প্রত্যেকেই জানি 6.67 ক্রস 10 ইনভার্স 11 লিটার মিটার স্কয়ার। আচ্ছা, এখানে আবার দেখো নিউটন মিটার স্কয়ার, এখানে একটু ডিস্টার্ব হয়েছে, এইটা হয়নি কারণ এই যে মিটার ইনভার্স 2 হয়েছে। এইখানে দেখো নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। দেখো এই যে এখনই আমরা জানা জিনিস, দেখো বরিশাল বোর্ডে আসলে ভুল করে ফেলতাম। তাহলে এটা 10 ইনভার্স 10 রয়েছে, কিন্তু খেয়াল করো 6.673, এই যে 0.667 করছে, তার মানে 10 ইনভার্স 10 রয়েছে। এই জন্য এই যে প্র্যাকটিস যখন তুমি করো তখন তুমি এই ছোটোখাটো জিনিসগুলো প্র্যাকটিস করবা। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ পারবা, ভয়ের কোনো কারণ নেই ইনশাল্লাহ। আচ্ছা, মহাকর্ষীয় ধ্রুবকের একক কি? মহাকর্ষীয় ধ্রুবকের একক তো মাত্রা কি তোমরা প্রত্যেকেই জানো যে L³ m-1 t ইনভার্স 2। মাথা একদম ঠান্ডা রেখে পড়তে থাকো, রাব্বি যদি নেলমা পড়ো ঠান্ডা মাথায় পড়তে থাকো। আচ্ছা, মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা L³ m-1 t ইনভার্স 2, দেখো কোথায় রয়েছে L³ m-1 t ইনভার্স 2। ওকে ফাইন। পৃথিবীর ভর m এবং ব্যাসার্ধ r হলে পৃথিবী পৃষ্ঠে g/g এর অনুপাত কত হবে? আচ্ছা, খুব ইজি জিনিস, কিভাবে করবা লক্ষ্য করো তো। আমার প্রত্যেকে কি জানি, জি সমান হচ্ছে কি জানো বলো তো, gm ডিভাইডেড বাই কি বলো তো, r স্কয়ার। ওকে ফাইন। এখন তোমাকে একটু খেয়াল করো, বলছে পৃথিবীর ভর m এবং ব্যাসার্ধ r। ওকে, তাহলে ভর m ব্যাসার্ধ r রয়েছে, পৃথিবী পৃষ্ঠে g ডিভাইডেড বাই কি বলেছে, হ্যাঁ জি। ওকে ফাইন। তাহলে আমরা ইচ্ছা করলে এরকম করতে পারি না, দেখো তো gm সমান করতে পারি না এটা g r স্কয়ার, যে কেউ বলবে হ্যাঁ ভাই পারি। তাহলে উপরে রাখলাম জি, আর এই জিটাকে যদি এদিকে নিয়ে আসি কি হবে বলো তো, আর স্কয়ার ডিভাইডেড বাই কি হয়ে যাবে বলো তো, এম হয়ে যাবে। তাহলে আর স্কয়ার বাই এম কোথায় রয়েছে, আর স্কয়ার বাই এম। এগুলো কিন্তু সবই তুমি জানো, কিন্তু পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে করতে হবে, নাহলে কিন্তু প্রবলেম। ওকে, এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখবা, তাহলে ইনশাল্লাহ তোমরা পারবা। ওকে ফাইন। ওকে, আচ্ছা, এই যে এই টাইপের যেগুলো আসে, এই যে লেখচিত্র যে আছে, অনেকে কিন্তু এগুলো জিনিস বুঝতে পারে না। আমি বলবো এগুলো 2টা থেকে সর্বোচ্চ 3টা, আবার এমনও হয় অনেক বোর্ডে দেয় না, এই জন্য টেনশন না। সহজ কয়েকটা আমরা দেখবো, এখন মাথা গরম করার দরকার নেই, ডিস্টার্ব করে ফেলবা। আচ্ছা দেখো এখানে কি বলছে, একটি গ্রহের ভর ও ব্যাসার্ধ যখন পৃথিবীর ভর ব্যাসার্ধের অর্ধেক হল, ওই গ্রহের পৃষ্ঠে জি এর মান পৃথিবী পৃষ্ঠে জি এর মানের কত হবে? আচ্ছা দেখো, এটা খুবই ইজি জিনিস। এটা যখন তুমি করবা তখন তোমাকে আগে একটু জিনিসটাকে বুঝতে হবে, একটি গ্রহের ভর আর ব্যাসার্ধ যতক্ষণ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের অর্ধেক। তাহলে তুমি খেয়াল করো তো, আমরা কি জানি, জি সমান কি জানি, জিএম ডিভাইডেড বাই কি বলতো, আর স্কয়ার। একটু খেয়াল করো, বলছে ভরটা কত হয়েছে বলতো, একটি গ্রহের ভর ও ব্যাসার্ধ যতক্ষণ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের অর্ধেক। তাইলে ভরটা হচ্ছে পৃথিবীর ভরের অর্ধেক। খেয়াল করো, ভরটা হয়েছে কি বলতো, পৃথিবীর ভরের অর্ধেক। ওকে, আর ব্যাসার্ধটা কি বলছে, অর্ধেক। তাহলে ব্যাসার্ধ যদি অর্ধেক হয় এটা স্কোয়ার। এই যে এই জিনিসটা ক্যালকুলেশন করো, কত সহজ করে করতে হয়। দেখো উপরে হাফ রয়েছে, আর এই যে 1/2 স্কোয়ার মানে কি, উপরে চলে গেলে 4/1। তাহলে 2 দিয়ে 4কে কাটলে 2, উত্তর হবে দেখি। একটু এই বেসিক জিনিসগুলো মাথায় রাখার চেষ্টা করো যে কীভাবে করতে হয়। তাহলে 13 নম্বর হচ্ছে গ নাম্বারটা উত্তর হবে। ঠিক আছে, ওকে ফাইন। আমার মনে হয় ইনশাল্লাহ প্রত্যেকে বুঝে ফেলেছে। ওকে, আচ্ছা, ভর ধ্রুব রেখে পৃথিবীর ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে কোনো বস্তুর ওজন হবে। আচ্ছা, এই টাইপের যখন প্রশ্ন থাকে, আমরা যে জায়গাটায় একটু বুঝতে হবে যে কিভাবে এটা করতে হয় সেটা একটু লক্ষ্য করো। আচ্ছা, লক্ষ্য করো, ভর ধ্রুব রেখে পৃথিবীর ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো, তার মানে ভর ধ্রুব রেখে পৃথিবীর ব্যাসার্ধ দ্বিগুণ কোনো বস্তুর ওজন হবে, ঠিক না? তাহলে আমাদের যেটা প্রথম বের করতে হবে, জি সমান কি আমরা জানি বলতো, জিএম ডিভাইডেড বাই
আর স্কয়ার। তারপর হচ্ছে ভর ধ্রুব, পৃথিবীর ব্যাসার্ধ কি করছে দ্বিগুণ, তাহলে দ্বিগুণ যদি ব্যাসার্ধ করে তার মানে দ্বিগুণ ব্যাসার্ধ মানে কি বলতো 2 স্কয়ার, 2 স্কয়ার মানে কত বলতো 1/4। এই বুঝতেছো আমার কথা? তাহলে এই জি এর মান যদি 1/4 হয় আমরা জানি তখন ওজন ডাব্লিউ সমান কি বলতো এমজি, তখন এই ওজনটা হবে কি 1/4 মানে 1/4। বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ, মনে রাখার টিপসই তো দিচ্ছি। জিনিসটা কি মাথা বুঝতে পারছো? ঠান্ডা মাথায় আগে করো, দেখো যে এই জিনিসগুলো তোমরা প্রত্যেকটা কিন্তু জানো, কিন্তু ব্যাপার হলো যে পরীক্ষায় তুমি কারেক্ট করতে গেলে তোমাকে ঠান্ডা মাথায় এটা চিন্তা করতে হবে, তাহলে তুমি ইনশাল্লাহ পারবে। দেখো প্রশ্নগুলো কিরকম থাকে, দেখো সবগুলো কিন্তু এই যে গত বছর এসেছে এরকম প্রশ্নই। পৃথিবীর পৃষ্ঠতে এইচ উচ্চতা অভিকর্ষ ত্বরণ g/4 হলে কোন বস্তু সেখানে তার ওজন হারাবে। আচ্ছা তুমি আমাকে একটু বলো তো যে অভিকর্ষ ত্বরণ যদি g/4 হলে, দেখো তার মানে অভিকর্ষ ত্বরণের মান 4/1 মানে যতটুকু হওয়ার কথা 1/4। আচ্ছা তাহলে 1/4 যদি হয় তাহলে ওজন সেখানে কত হবে 1/4। তার মানে ওজন যদি 1/4 হয় তাহলে ওজন হারাইছে কত 3 ভাগ হারাইছে। তাহলে 4 ভাগ মিলে যদি হয় হচ্ছে 100%, তাহলে 3 ভাগ যখন ওজন হারায় তার মানে 75% ওজন হারিয়েছে, সেখানে ওজন হারাবে কত 75%। এগুলো কিন্তু মুখে মুখে করতে হবে, এই টাইপেরই জিনিসগুলো দেয়, ঠিক আছে? ওকে, তাহলে এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করো। তাহলে পৃথিবী পৃষ্ঠ হতে এই উচ্চতা অভিকর্ষ ত্বরণ g/4 হলে কোন বস্তু সেখানে তার ওজন হারাবে কত 75%, কারণ সেখানে তার ওজন হবে 25%, কারণ হচ্ছে যে 1/4, তাহলে সেখানে হারাইছে কত 75%। ওকে, আচ্ছা আচ্ছা। আর পৃথিবীর ব্যাসার্ধ হলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতা জি এর মান ভূপৃষ্ঠের মানে অর্ধেক হবে। আচ্ছা এই টাইপের যে প্রশ্নগুলো থাকে আমরা এগুলো কিভাবে করতে পারি সেটা আমি তোমাকে একটু বুদ্ধি শিখাই দিই, ঠিক আছে, যাতে প্রত্যেকে তোমরা ইনশাল্লাহ কারেক্ট করে ফেলতে পারো। দেখো তখন বলছে আর পৃথিবীর ব্যাসার্ধ হলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতা, যখন উচ্চতা থাকবে তখন সূত্রটা খেয়াল করবা যে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায়, ঠিক না, জি এর মান ভূপৃষ্ঠের মানে অর্ধেক হবে। তখন তুমি যেটা সূত্র করবা √n-1 গুণন হচ্ছে আর করবা। তাহলে √n বলতে যেটা বলছে না পৃথিবীর ব্যাসার্ধ ভূপৃষ্ঠ হতে কত উচ্চতা জি এর মানের অর্ধেক হবে। অর্ধেক মানে হচ্ছে খেয়াল রাখবা এই হাফ যেটা আছে সেটাকে আমরা যখন √n করবো তখন এই যদি হাফ বলে তাহলে এই √n এর মধ্যে এই যে 2 হবে, ঠিক আছে, তার মানে হচ্ছে √2 - 1 গুণন হচ্ছে আর। তাহলে √2 মানে কত বলতো 1.414 বিয়োগ হচ্ছে 1 গুণন হচ্ছে আর। তাহলে 1.414 থেকে 1 বিয়োগ করলে কত হবে 0.414 গুণন হচ্ছে আর। এখন লক্ষ্য করো 0.414 কোথায় রয়েছে, এই যে 0.414 গুণন আর। তাহলে এই টাইপের কিন্তু প্রশ্ন আসা খুব হ্যাঁ বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ ওকে ফাইন। আচ্ছা তাই লক্ষ্য করে দেখো আর পৃথিবীর ব্যাসার্ধ হলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতা জি এর মান ভূপৃষ্ঠের মানে অর্ধেক হবে। উচ্চতা থাকলে √n-1 গুণন আর। তাহলে যদি তোমাকে জি এর মান ভূপৃষ্ঠের মানে অর্ধেক তাহলে √2 - 1 গুণন আর, তাহলে 1.414 - 1 গুণন আর, তাহলে 0.414 গুণন হচ্ছে আর। ওকে ওকে ঠিক আছে, তাহলে 0.414 গুণন হচ্ছে আর। আমার মনে হয় ইনশাল্লাহ প্রত্যেকে বুঝে ফেলেছ। ওকে আচ্ছা, ভূপৃষ্ঠ হতে যে গভীরতা উচ্চতা অভিকর্ষ ত্বরণের মান সমান হবে সেই গভীরতা উচ্চতার অনুপাত হবে প্রায়। লক্ষ্য করে দেখো খুবই ইজি জিনিস। আমি তোমাকে একটা সহজ বুদ্ধি শিখিয়ে দিই। তোমাকে বলছে গভীরতায়, আচ্ছা লক্ষ্য করে থাকো ভূপৃষ্ঠ হতে যে গভীরতায় উচ্চতা অভিকর্ষ স্তরের মান সমান হবে। লক্ষ্য করো যে গভীরতায় উচ্চতায় অভিকর্ষ স্তরের মান সমান হবে সেই গভীরতা উচ্চতার অনুপাত। দেখো এটা আমরা যে ক্যালকুলেশন করব সেই ক্যালকুলেশন অনেকের মাথায় নাও আসতে পারে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স, খেয়াল রাখবা যে এটা গভীরতা তোমার মনে রাখার জন্য বুদ্ধি শিখিয়ে দিই। এই যে উচ্চতা শব্দটার চাইতে দেখো গভীরতা শব্দটা একটু বড়, এটা খেয়াল রাখবা। এটা হচ্ছে এর সাথে 2 খেয়াল রাখো, উচ্চতা তো 1, কিন্তু এটা ক্যালকুলেশন করে করতে তোমার মাথায় এখন কিছুই থাকবে না, এই জন্য 2:1 করে দিলাম, বাস খালি খেয়াল রাখো। ওকে দেখো পৃথিবীপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় পৃথিবীপৃষ্ঠতে এইচ গভীরতা অভিকর্ষ ত্বরণ যথাক্রমে GH এবং GBH হলে একদম ইজি। আচ্ছা দেখো আমি তোমাকে বলে রাখছি খুব ইজি একটা জিনিস খেয়াল রাখো, সবসময় খেয়াল রাখবা যে অভিকর্ষ ত্বরণ সবচেয়ে বেশি হচ্ছে ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি, তার নিচে হচ্ছে যে অভ্যন্তরে, আর তার চেয়ে কম হচ্ছে উপরে। তাহলে কোনটা হবে দেখো তো, এখানে বলেছে যে এই জিটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ, জিএইচ হচ্ছে উচ্চতা মানে উপরে, ঠিক আছে, এইচ উচ্চতা, আর এইচ গভীরতা যেটা সেটা বিএইচ মানে বিলো হাইট, ঠিক আছে। তাহলে সবচেয়ে বেশি হচ্ছে জি
তার চেয়ে একটু কম হচ্ছে GBH, তার চেয়ে কম হচ্ছে কি হবে বলো তো, GH। এখন দেখো এটা কোথায় রয়েছে, তাহলে এই যে এটা দেখো উল্টিয়ে দিয়েছে, GH GBH G। ওকে, একদম সহজ। ওকে, একজন বলছে ভবিষ্যতে যে গভীরতা উচ্চতা অভিকর্ষ ত্বরণের মান সমান হবে। এটা একটু ক্যালকুলেশন করে করতে এখন তোমার মাথায় আমি দেবো না, কারণ খেয়ে ফেলতে হচ্ছে সব। তাহলে খেয়াল রাখবা গভীরতাটা না, এটা বড় খেয়াল রাখবা, তাহলে এটার সাথে 2 অনুপাত আর উচ্চতা হচ্ছে 1, তার মানে গভীরতা এবং উচ্চতা অভিকর্ষ ত্বরণ অনুপাত 2:1। এটা খেয়াল রাখো, এইটুকুই যথেষ্ট বলেছি। ওকে, আচ্ছা আচ্ছা, এবার দেখো পৃথিবীর নিজ অক্ষের ঘূর্ণনের জন্য জাতীয় স্মৃতিসৌধের কৌণিক বেগ কত? আচ্ছা, এই টাইপের যে প্রশ্নগুলো থাকে এগুলো কিন্তু খুব ইজি। দেখো তো এবার বলতে পারো কিনা কৌণিক বেগ। তাহলে তোমরা প্রত্যেকে জানো যে কৌণিক বেগ আমরা জানি যে ওমেগা সমান হচ্ছে 2π/t, ঠিক না? তাহলে 2π, টি মানে কি বলো তো? টি মানে প্রত্যেকেই জানো যে হচ্ছে যে ওই যে যেটা ছিল 86,400 সেকেন্ড, ঠিক না? 86,400, এটা ক্যালকুলেশন করলে যেটা হবে রেডিয়ান পার সেকেন্ড উত্তরে চলে আসবে। ওকে, দেখো প্রশ্নগুলো ঘুম পাচ্ছে। আচ্ছা, 18 নম্বরটা আমি আরেকবার বলি। পৃথিবী পৃষ্ঠে জি এর মান সবচেয়ে বেশি, যে নিচ গভীরতা আছে না, গভীরতায় হচ্ছে তার চেয়ে একটু কম আর উচ্চতাতে আরো কম। তাহলে বলছে যে অভিকর্ষ ত্বরণ সবচেয়ে বেশি দেখো এই যে ভূপৃষ্ঠে, আর তার চেয়ে একটু কম হচ্ছে এই যে গভীরতা, আর তার চেয়ে কম কোথায় বলো তো? উচ্চতায়। ওকে, আমার মনে হয় এই জিনিসটা ভালো করে খেয়াল করবা। আচ্ছা, এখন দেখো নিরক্ষরেখা অভিকর্ষ ত্বরণের মান G' হলে, আচ্ছা নিরক্ষরেখা নিশ্চয়ই এই জিনিসটাকে বুঝতে হবে। আচ্ছা, তো আমি বিরক্ত করে কখনো ক্লাস করাই না, আমি দ্রুতই শেষ করে দিব তোমাদের। তোমরা খোঁচর মোচর শুরু করছো। শোনো, স্থিতিশীল থাকা, স্থির থাকা, এটা কিন্তু একটা মারাত্মক বৈশিষ্ট্য, ঠিক আছে? এটা কিন্তু মারাত্মক বৈশিষ্ট্য। আচ্ছা, আমি একটু বলি, এই যে এটা আছে না, এইটাকে বলে নিরক্ষরেখা বা বিষুবরেখা, আর উপর থেকে এটা যেটা রয়েছে এটাকে বলে হচ্ছে মেরুরেখা। ওকে, তাহলে আমরা যেটা জানবো সেটা হচ্ছে G' সমান হচ্ছে, খেয়াল রাখবা, G - ω², এটা খেয়াল রাখবা। তার মানে নিরক্ষরেখা বা বিষুবরেখা হচ্ছে G - ω², এটা খেয়াল রাখবা, G - ω², এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, G - ω²। ওকে, G - ω², তাহলে এটা হচ্ছে গ নাম্বারটা উত্তর হবে। ওকে, আচ্ছা, এবার আমরা যাই দেখি কত অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে কম। আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করো তো, অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে কম তোমরা নিশ্চয়ই জানো যে এই যে এটা রয়েছে, এটা হচ্ছে 0 ডিগ্রি, আর এই যে উপর থেকে যে রয়েছে, উপর থেকে, হ্যাঁ, এটা হচ্ছে 90 ডিগ্রি, এইটা হচ্ছে বলতো 45 ডিগ্রি, ঠিক আছে? 0 ডিগ্রিতে কিন্তু সবচেয়ে কম থাকে, তাহলে ত্বরণের সবচেয়ে কম মান হচ্ছে 0 ডিগ্রি, আর সবচেয়ে বেশি থাকবে 90 ডিগ্রি। ওকে, তাহলে এইভাবে এই জিনিসগুলো একটু খেয়াল করবা ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, বস্তুকে যেভাবেই রাখা হোক না কেন তার ওজন যে বিশেষ বিন্দুর মধ্য দিয়ে পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়া করে তাকে কি বলে? যাকে বলবো অভিকর্ষ কেন্দ্র বলে। আচ্ছা, মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্যের মাত্রার সঠিক সমীকরণ। আচ্ছা, দেখো যে তাহলে LT−2, বাস আমি দ্রুত একটু বলবো, না হলে তোমরা অনেকেই মনে হয় ঘুম পাওয়া শুরু হয়ে গেছে, স্বাভাবিক অবশ্য। আচ্ছা, মুক্তিবেগের সমীকরণ যেটা, সেটা আমরা খেয়াল করবো। মুক্তিবেগের যে সমীকরণ সেটা হচ্ছে V সমান হচ্ছে √, খেয়াল রাখবা, 2gr, একটু খেয়াল করো, V সমান হচ্ছে √2gr, মুক্তিবেগের সমীকরণ যেটা, ঠিক আছে? এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করবা। ওকে, আচ্ছা, ঠিক আছে, না রাত শেষ করব না, আমি জাস্ট তোমাদের একটু দেখিয়ে দিলাম যে এই টাইপের তোমরা করবা। মুক্তিবেগ কোনটির উপর নির্ভর করে? আচ্ছা, মুক্তিবেগ যে নির্ভর করে, খেয়াল করবা যে V যেটা রয়েছে সেটা হচ্ছে √2gr, আবার এটাকে আমরা এরকমও করতে পারি 2gm/ হচ্ছে r। তাহলে দেখো যে গ্রহের যে ব্যাসার্ধ, হ্যাঁ, এটার উপর নির্ভর করে। কোনটির উপর নির্ভর করে? বস্তুর অতিক্রান্ত দূরত্ব না, অতিবাহিত বস্তুর ভর না, তাহলে গ্রহের ব্যাসার্ধের উপর নির্ভর করে। ওকে, দেখো যে, হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা আমার মনে হয় ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে বুঝে ফেলেছি। ওকে, আচ্ছা, দেখো যদি কোনো গ্রহের ভর হচ্ছে 2 × 10⁻27 কেজি এবং ব্যাসার্ধ এত হয়, তবে ওই গ্রহের মুক্তিবেগ কত? তাহলে কিচ্ছু না, তুমি যেটা করবা সেটাকে বলো তো মুক্তিবেগ V সমান হচ্ছে বলো তো √2gr দিয়ে করতে পারো, আর সূত্রের মধ্যে আবার 2gm/r দিয়ে করতে পারো। জি এর মান তো প্রত্যেকে তোমরা জানো, এম এর মান রয়েছে এখানে, গ্রহের ভর, ব্যাসার্ধ হচ্ছে r, ক্যালকুলেশন করলে তোমরা মান পেয়ে যাবে, ঠিক আছে? ওকে, ফাইন। আচ্ছা, একটি বস্তু
ক্ষেপণ বেগ কত হলে বস্তুটি পৃথিবীর চারদিকে চাঁদের মতো উপগ্রহ? খেয়াল রাখবো, চাঁদের মতো উপগ্রহ হচ্ছে 7.88 কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, তাহলে একটি বস্তু উৎক্ষেপণ বেগ কত হলে বস্তুটি পৃথিবীর চারদিকে চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে? 7.88 কিলোমিটার পার সেকেন্ড। ওকে, এই জিনিসটা ভালো করে খেয়াল করবো। আচ্ছা, তারপরে দেখো পার্কিং কক্ষপথ হচ্ছে ভূস্থির উপগ্রহের যে কক্ষপথ, এটা হচ্ছে পার্কিং কক্ষপথ। ওকে, আচ্ছা এবার দেখো এই প্রশ্নটা, ভূপৃষ্ঠের কাছাকাছি বৃত্তাকার পথে ভ্রমণরত, তার মানে কাছাকাছি পরিভ্রমণ করছে, এটার বেগ তোমরা প্রত্যেকেই জানো যে এটার বেগ হচ্ছে 7.8 কিলোমিটার পার সেকেন্ড নর্মালি। আর কত অতিরিক্ত বেগ দিলে সেটি পৃথিবীর আকর্ষণ ছাড়িয়ে যাবে? তা আমরা জানি পৃথিবীর যে আকর্ষণ ছাড়িয়ে যেতে গেলে যে মুক্তি বেগ, সেটা থাকে হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক না? তাহলে এখান থেকে যদি আমি 7.8 বিয়োগ করি, তাহলে তুমি খেয়াল করে দেখো যে অনেকটা বলা যেতে পারে এই 3.25 যদি যোগ করো তাহলে 11.2 এর কাছাকাছি হবে, তার মানে 3.25 কিলোমিটার পার সেকেন্ড। দেখো বেশিরভাগ জিনিস তুমি কিন্তু বুঝে শুনে আনসার করতে পারো যদি তুমি ঠান্ডা মাথায় থাকো। ঠান্ডা মাথায় থাকলে ইনশাল্লাহ পারবা। আচ্ছা, তারপরে দেখো অভিকর্ষ ত্বরণ জি এর পরিবর্তনের কারণ। আচ্ছা এইখানে দেখো জি এর পরিবর্তন আহ্নিক গতি, অবশ্যই পৃথিবীর আকার, উচ্চতা ও গভীরতা। একটা জিনিস একটু বলে রাখি এখানে প্রত্যেকের জন্য, সেটি হচ্ছে যে বার্ষিক গতি কিন্তু জি এর পরিবর্তনের কারণ না, কিন্তু আহ্নিক গতি বা নিজ অক্ষের যে গতি সেটা ঠিক আছে, পৃথিবীর আকারটাও আছে, উচ্চতা এবং গভীরতা। তার মানে এখানে সবগুলো উত্তরের অপশনই কিন্তু আমার মতে ঠিক আছে, তার মানে এটা ওকে ফাইন। আচ্ছা, মহাকর্ষীয় বিভবের যে মান, আমরা জানি যে মহাকর্ষীয় বিভব যেটা আছে এটা হচ্ছে ভি সমান হচ্ছে -gm ডিভাইডেড বাই হচ্ছে আর। তাহলে মহাকর্ষীয় বিভবের মান সর্বোচ্চ অসীম, এটা ঠিক আছে, সর্বোচ্চ পরিমাণ এটা 0 এবং নর্মালি হচ্ছে ঋণাত্মক। নর্মালিটা কি হয় বলতো? ঋণাত্মক হয়। ওকে, তার মানে এটা তিনটা উত্তরের অপশনে ঠিক রয়েছে। ওকে ওকে আচ্ছা, মহাকর্ষীয় সূত্র ব্যবহার করে যে সমস্ত কাজ করা সম্ভব। না ঠিক আছে, আমি হচ্ছে যে শোনো, তোমাদের অবস্থাটা কি, তোমরা তাড়াহুড়া করো। দেখো আমরা কিন্তু তোমার 60টা অধ্যায়ের যে এমসিকিউ, এখান থেকে 25 থাকবে এবং তার সাথে যেটা জিনিস সেটা হচ্ছে তোমার কিন্তু একটা কনফিডেন্সও চলে আসবে যে আচ্ছা আমি এতগুলো জিনিস প্র্যাকটিস করছি, তাহলে কিন্তু তখন অটোমেটিক তোমার কনফিডেন্সটাও চলে আসবে। ওকে, তো এটা অনেকে তোমরা যে কেন ভয় পাও আমি জানি না। আচ্ছা, এটা ভয় পাওয়ার মতো কিন্তু কোনো কিছুই না। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি যেই জিনিসগুলো দেখেছি তাতে করে আমার মনে হয় যে 2টা চ্যাপ্টার আমার মনে হয় যে মোটামুটি তোমরা মনে হয় যে ইনশাআল্লাহ বুঝে ফেলেছ। তারপর আমরা একটু দেখি মহাকর্ষীয় সূত্র ব্যবহার করে যে সমস্ত কাজ করা সম্ভব। প্রাকৃতিক গ্যাস উত্তোলন, বিভিন্ন খনিজ পদার্থ উত্তোলন, দুইটা ভূগর্ভ তাপ গঠিত শক্তি উত্তোলন হয় না, প্রাকৃতিক গ্যাস উত্তোলন এবং বিভিন্ন খনিজ পদার্থ যে উত্তোলন রয়েছে, এই দুইটাই কিন্তু আমরা ইনশাআল্লাহ এখান থেকে করতে পারি। ঠিক আছে, ওকে, তার মানে হচ্ছে এটা হচ্ছে 1 এবং 2 নাম্বার যেটা রয়েছে এটা। ওকে আচ্ছা, ওকে এবার আমরা একটু সাজেশনগুলোর দিকে দ্রুত যাব। ওকে, একটু তারপর আমরা আরেকটা চ্যাপ্টারে যাব, সেটা হচ্ছে যে ওটাকে বলে যেটা সেটা হচ্ছে তোমার পদার্থের যে গাঠনিক ধর্ম আছে এটা পড়বোই আমরা। তারপর প্রত্যেকটা চ্যাপ্টার আমি একটু একটু করে পড়াবো, বেশি না অল্প করে পড়াবো, যেহেতু তোমরা খোঁজের মধ্যে শুরু করছো। দাঁড়াও আমি তোমাদের আগে সাজেশনটা দিয়ে দিই, দ্রুত সাজেশনগুলো স্ক্রিনশট নিতে থাকো। পর্যাবৃত্ত গতি সবচেয়ে সহজ। আর ক খ এই যে সাজেশন এখানে আছে, তোমরা স্ক্রিনশট দিতে পারো দ্রুততার সাথে। ওকে ঝাপসা লাগতেছে, দাঁড়াও দেখি আমি দেখছি তো, ঝাপসা তো লাগার কথা না, ঠিকই তো আছে। তারপর আমি একটু মুছে দিচ্ছি, দাঁড়াও। ওকে দ্রুত।
এই ইয়া রানা, শোনো তো, একটু আমি সরে যাই। হ্যাঁ, মাথাটা সরাই। ইয়া রাশেদ ভাই আছে নাকি? ওনাকে বলো তো এই যে সাজেশনগুলো গ্রুপে দিয়ে দিতে, 23-এর ফিজিক্স কনফার্ম। ওকে ফাইন। আজকে আগে লাইভটা করি। দ্রুত একটু ফাস্ট করতে হবে, ঠিক আছে? এরপরের অধ্যায়গুলো কিন্তু কঠিন না, মানে সবচেয়ে কঠিন চ্যাপ্টারগুলো কিন্তু আমরা আগে শুরু করছি, অন্য চ্যাপ্টারগুলো কিন্তু খুবই সহজ। স্যার এমসিকিউ এর ভিডিও কি দিবেন না দিলে আজকে সব? আচ্ছা আমি করাই দিচ্ছি জিএম নোট, টেনশনের কোনো কারণ নাই। তোমরা আগে করতে দাও। তোমরা ক্লাসের সময় সবচেয়ে নিয়মটা কি, ব্রেনটাকে স্থির রেখে ক্লাসের সময় আমরা সময়টা কাজে লাগাই, ক্লাসটা করি মন দিয়ে। হ্যাঁ ঠিক আছে, গ্রুপে তোমাদের দিয়ে দেওয়ার কথা। আচ্ছা আমরা আরেকটা চ্যাপ্টার যেটা আছে সেটা আমি কিন্তু 7টায় পড়াতে চেয়েছি, কিন্তু ওই যে আমি বললাম না যে তোমরা খোঁচর মোচর, মানে পড়ার মধ্যে কি আর বলবো, বলার কিছু নাই। যাই হোক, এটা নিয়ে এখন আর কিছু বলতে চাই না, তোমাদের এখন পড়ার মধ্যে আসি। আগে দেখো, পড়ার সময় পড়ার কাজটা করতে হবে না, যে এই সময় এইটুকু পড়ি, যে জিনিসটা হচ্ছে দেখি যে কোন জায়গায় কি রয়েছে। আচ্ছা তাহলে আমরা হচ্ছে যেটা, সেটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম, খুব দ্রুত পড়বো ইনশাল্লাহ। ওকে, লক্ষ্য করো। হ্যাঁ নির্ঝর পাল, ভালো আছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। নিয়ন গেছে, নিয়ন ওর নাম্বার আছে? হ্যাঁ ফোন দাও তো, ফোন দিয়ে যে ধরলে আমাকে দিও, কথা বলবো। আচ্ছা দেখো, কোন পদার্থের অণুগুলোর মধ্যে নিট বল শূন্য হয় যখন, এমন এখন খুব দ্রুত নিট বল যখন শূন্য হবে, তার মানে হচ্ছে এই দুইটাই হচ্ছে আর সমান আর নট হবে, ঠিক আছে? আকর্ষণ বিকর্ষণ বল যখন সমান হয়, খুবই সহজ জিনিস, তার মানে হচ্ছে আর সমান কি হবে বলতো, আর নট হবে। ওকে, কোনটির ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস বিদ্যমান? সোডিয়াম ও ক্লোরিন পরমাণু, এটা তো বুঝতে পারছো যে এটা আয়নিক অক্সিজেন অণুর বন্ধন, এইটার মধ্যে হচ্ছে খেয়াল রাখবা যে ভ্যান ডার ওয়ালস বল বিদ্যমান। ওকে, অক্সিজেন অণুর মধ্যে রয়েছে। আচ্ছা, কোনটি পদার্থের সাধারণ ধর্ম? এগুলো জিনিস যেহেতু প্রত্যেকে তোমরা মোটামুটি জানো, আমার মনে হয় যে আমি যেটা কঠিন টাইপের রয়েছে সেগুলোতে যাই, ঠিক আছে? তো সাধারণ ধর্ম হচ্ছে স্থিতিস্থাপকতা, জানো তোমরা। আচ্ছা, পীড়নের মাত্রা সমীকরণ খেয়াল করে দেখো, যে পীড়ন সমান আমরা যেটা জানি, পীড়ন সমান আমি বলি কি জানো, পীড়ন মানে হচ্ছে প্রেশার। এটাকে আমি সবসময় বলি প্রেশার মানে হচ্ছে চাপ, চাপ সমান হচ্ছে কি বল বাই ক্ষেত্রফল। ওকে, তাহলে বলের যে মাত্রা সমীকরণ এটা হচ্ছে এম এল টি ইনভার্স 2, আর ক্ষেত্রফল কি বলো, এল স্কয়ার। তাহলে কাটাকাটি করলে কি হবে, এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2, এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। ওকে, আমার মনে হয় এটা ইনশাআল্লাহ বুঝে ফেলেছো। ওকে ফাইন, তাহলে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2 যেখানে রয়েছে সে এসআই এককে পীড়নের একক। তাহলে এসআই এককে পীড়নের একক, তাহলে পীড়ন মানে কি বলতো, বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। একটু মন দিয়ে করো, এইটা মন দিয়ে করলে আর কোনো সমস্যা নেই। নিউটন মিটার স্কয়ার, তাহলে নিউটন পার মিটার স্কয়ার এটা হতে পারে, বা প্যাসকেল থাকলে প্যাসকেল হতে পারে, সেটা ওকে ফাইন। কোনো বস্তুর আকার বিকৃতির জন্য যে পীড়ন প্রয়োগ করা হয় তাকে কি বলে? শোনো, এই যে সংজ্ঞামূলক যে প্রশ্নগুলো আছে খুবই সহজ, খেয়াল রাখবা। আকার বিকৃতি খেয়াল রাখবা,
এই যে আকারে বানানো ক আছে না, কৃন্তন পীড়ন। তো এখন বুদ্ধি আমি একটু শিখাই দিই, তোমার মাথায় থাকে। আকার বিকৃতির জন্য কৃন্তন পীড়ন। সবচেয়ে কঠিন অধ্যায় কিন্তু দুইটা ছিল, ঠিক আছে? এগুলো অধ্যায় খুবই সহজ, খুবই ইজি জিনিস। তাহলে আকার বিকৃতির জন্য এই যে ক দিয়ে কৃন্তন পীড়ন। ওকে ফাইন। কোনো তারের অসহপীড়ন নির্ভর করে তারের, আচ্ছা একটা জিনিস একটু খেয়াল রাখবো, অসহপীড়ন এটা নির্ভর করবে উপাদানের উপরে। কিসের উপরে বলো তো? উপাদানের উপরে। দেখো এই টাইপের প্রশ্নগুলো কতবার আসছে এবং কত সহজ, উপাদানের উপরে। কোনো তারকে কেটে সমান দুই টুকরা করা হলো, এতে তারের অসহভার হবে। খেয়াল রাখবা যে অসহভারের যে ব্যাপারটা আছে, এটা সবসময় খেয়াল রাখবা যে এটা নির্ভর করে হচ্ছে উপাদানের উপরে। তাহলে টুকরা করো আর যাই করো তাতে কিছু যায় আসে না, এটা হচ্ছে পূর্বের সমানই হবে। তারের অসহভার হবে বলে কি? পূর্বের সমান। ওকে। নিচের কোন রাশিটি মাত্রাবিহীন? মাত্রাবিহীন খেয়াল রাখবা, বিকৃতি যেটা, এটা কিন্তু কোনো মাত্রা থাকে না, কারণ এটা দুইটা একই জিনিসের হচ্ছে অনুপাত হয়, ঠিক আছে? তাহলে বিকৃতি যেটা রয়েছে এটা হচ্ছে মাত্রাবিহীন। ওকে ফাইন। আচ্ছা, কোনো বস্তুর আদি মাত্রা এক্স এবং বল প্রযুক্ত হওয়ার পরে মাত্রা হলো ওয়াই, বিকৃতি হবে। তাহলে খেয়াল রাখবা যে বিকৃতিকে আমি সহজ করে বলবো যে, খুব সহজ, যে এই বিকৃতির মানে হচ্ছে মাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই হচ্ছে আদিমাত্রা। আদিমাত্রা, তাহলে মাত্রার যে পরিবর্তন আছে সেইটাকে আদিমাত্রা দিয়ে ভাগ। তার মানে হচ্ছে দেখো এক্স ইনভেরিয়েবল ওয়াই আর নিচে হচ্ছে আদিমাত্রা ছিল এক্স, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে বিকৃতি। দেখো এগুলো কিন্তু খুবই সহজ একটু। স্যার এমসিকিউ ম্যাথগুলো আছে যেগুলো, ওগুলো তো সিরিয়াল অনুযায়ী যাচ্ছে, আগে দেখো। আচ্ছা, বল প্রয়োগে যদি কোনো বস্তুর আকারের পরিবর্তন হয়, তাহলে আকারের পরিবর্তন তুমি বলো তো? এটা আমরা একটু আগে এই টাইপের প্র্যাকটিস করছিলাম, ঠিক আছে? আকার বিকৃতি, হ্যাঁ এটাও করতে পারি। আর এখানে খেলা আছে তাই, যেটা একটু আগে আমি করলাম, দেখো আমি একটু দেখিয়ে দিই, নাহলে আবার খেলা রাখবো। এই যে আকার বিকৃতির জন্য যে পীড়ন সেটা হচ্ছে কৃন্তন পীড়ন, হ্যাঁ। আর এখানে প্রশ্নটা কি আসছে দেখো, আকারের পরিবর্তন হয় তাকে কি বলে? আকার বিকৃতি বলে। ওকে, আচ্ছা। নিচের কোনটির একক অন্য তিনটির একক হতে ভিন্ন? ঘনত্ব গুণন আয়তন গুণন বেগ। আচ্ছা, ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার এরপর প্রযুক্ত বলের। আচ্ছা, ভর গুণন অভিকর্ষ ত্বরণ, জিনিসটা একটু বুঝাই দেয়, নাইলে আবার অনেকে বুঝবেই না যে কি ব্যাপার, কি বলতেছে ভাই। দেখো দেখো লক্ষ্য করো, এই যে ভর মানে কি বলো তো? এম। আর অভিকর্ষ ত্বরণ কি? জি। তাহলে আমরা জানি না এফ সমান এম জি। ওকে। আর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এটা হচ্ছে এফ এর সমান। ওকে ফাইন। ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক, খেয়াল রাখবা এই ইয়ং এর গুণাঙ্ক, এটা খেয়াল রাখবা, এইটা সমান হচ্ছে সবসময় খেয়াল রাখবা যে এফ এল ডিভাইডেড বাই হচ্ছে এ এল। এখানে এল যে আছে, এই এল গুলোর কিন্তু এই আদি দৈর্ঘ্য দৈর্ঘ্যবৃত্তি এটা কাটাকাটি যাবে। তাহলে বলের একক কি বলতো? যে কেউ বলবে যে ভাইয়া একটু খেয়াল করে দেখো যে এই যে বল সমান যেটা আছে সেটা হচ্ছে ওয়াই গুণন হচ্ছে এ হবে। তার মানে ওয়াই মানে ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক আর এ হচ্ছে ক্ষেত্রফল, এই দুইটা গুণ করলে কিন্তু বল এফ হবে। তার মানে এইটা মানে হচ্ছে এই গোটাল জিনিসটা মানে হচ্ছে বল এফ, এই ভরবেগের পরিবর্তনের হার এটা হচ্ছে বল এফ, ভর গুণন অভিকর্ষ ত্বরণ এটা হচ্ছে বল এফ। ওকে, আমার মনে হয় ইনশাল্লাহ এটা প্রত্যেকে তোমরা বুঝতে পারছো। তাহলে 13 নম্বর যে প্রশ্নটা রয়েছে একটু খেয়াল করবা, এটার হচ্ছে ভিন্ন হচ্ছে এটা ঘনত্ব আয়তন বেগ, এটা আসলে একটা অন্য জিনিস, বাকি তিনটা একই জিনিস। ওকে, আচ্ছা এবার লক্ষ্য করো, বিকৃতি বনাম পীড়ন এই লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে? আচ্ছা একটু খেয়াল করো তো, তোমাদের একটা জিনিস আমি বলে রাখি, পীড়ন সমানুপাতিক হচ্ছে বিকৃতি, হুকের সূত্র জানো তো? পীড়ন সমানুপাতিক বিকৃতি, বা আমরা জানি কি বলতো? পীড়ন সমান হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক গুণন হচ্ছে বিকৃতি। এই ইয়ং এর গুণাঙ্ককে আমি ইচ্ছা করলে স্থিতিস্থাপক গুণাঙ্ক সমান লিখে ফেলতে পারি পীড়ন ডিভাইডেড বাই কি বলতো? বিকৃতি। তাহলে পীড়ন বাই বিকৃতি, এটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক বলতে পারি, এটা স্থিতিস্থাপক গুণাঙ্ক বলতে পারি, বাস। তাহলে এটা হচ্ছে ঢাল নির্দেশ করে, ঠিক আছে? তাহলে বিকৃতি বনাম পীড়ন লেখচিত্রের ঢাল কি নির্দেশ করছে? স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ণয় করছে। ওকে ফাইন। কি বলছে? 11টা, আরেকবার 11টা কি করলাম? 11টা আদিমাত্রা এক্স, বল প্রযুক্ত হওয়ার পরে মাত্রা ওয়াই, তার মানে হচ্ছে মাত্রার পরিবর্তন এবং আদিমাত্রা দিয়ে ভাগ। তাহলে মাত্রা পরিবর্তন এক্স এবং ওয়াই এর, তাহলে এক্স ইনভেরিয়েবল ওয়াই কোনটা বড় আমরা জানি না, আর আদিমাত্রা দিয়ে ভাগ এক্স দিয়ে ভাগ, ঠিক আছে? এইটা কি বলছে? কি বিকৃতি বলছে। ওকে ফাইন। ওকে, সহজগুলোই দেখাই, নাহলে মানে এই লেখচিত্র যেগুলো মাথা গরম হয়ে যাবে, তোমাদের দরকারে নেই। আচ্ছা, আয়তন গুণাঙ্কের মাত্রা কোনটা? আচ্ছা দেখো, আয়তন গুণাঙ্কের যে মাত্রা রয়েছে, হ্যাঁ পরিবর্তন বা আদি যেটা রয়েছে সেটা, হ্যাঁ। আচ্ছা, এটা আয়তন গুণাঙ্কটা সবসময় খেয়াল রাখবে, এটা হচ্ছে আয়তন গুণাঙ্ক মানেটাকে আমি একটু বুঝাইতে আগে। দেখো এই আয়তন গুণাঙ্ক, এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে যে আয়তন পীড়ন যেটা রয়েছে সেটাকে আয়তন বিকৃতি দিয়ে ভাগ, আয়তন পীড়ন
ডিভাইডেড বাই হচ্ছে আয়তন বিকৃতি দিয়ে ভাগ, আয়তন বিকৃতি দিয়ে ভাগ। আচ্ছা, আয়তন পীড়ন, বিকৃতির তো কোনো একক নেই। পীড়নের একক কি যে কেউ জানো? পীড়ন মানে কি? আমরা বলছি যে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, একটু আগেই বলছি। তাহলে বলের মাত্রার সমীকরণ কি বলতো? ভর গুণন ত্বরণ, LT ইনভার্স 2, ক্ষেত্রফল হচ্ছে L স্কয়ার, কাটি কাটি করলে M L ইনভার্স 1 T ইনভার্স 2। তাহলে M L ইনভার্স 1 T ইনভার্স 2 কোথায় রয়েছে? M L ইনভার্স 1 T ইনভার্স 2 এই যে ঘ নম্বরে রয়েছে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? ওকে ফাইন। আচ্ছা, কোন বস্তুর আয়তন গুণাঙ্ক এবং সমনম্যতার মধ্যে সম্পর্ক খেয়াল রাখবে। আয়তন গুণাঙ্ক এবং সমনম্যতা হচ্ছে পরস্পর ব্যস্তানুপাতিক। তার মানে সি ব্যস্তানুপাতিক হচ্ছে এই যে কে, এটা আয়তন গুণাঙ্ক এবং সংনম্যতা হচ্ছে ব্যস্তানুপাতিক। এবং খেয়াল রাখবা যে আয়তন গুণাঙ্ককে এই যে সংনম্যতার ঠিক উল্টা অসংনম্যতা বলে, অসংনম্যতাও বলে, ঠিক আছে? এইটা একটু ভালো করে আমরা খেয়াল করব। হ্যাঁ, এই একসাথে তো অত ফিজিক্সের ম্যাথ করতে হবে না, অল্প অল্প করে প্র্যাকটিস করো। এগুলো নিয়ম আছে, তোমরা যে তাড়াহুড়া করলে তো হবে না। স্থিতিস্থাপক সীমার মধ্যে ক্রিন্তন পীড়ন এবং ক্রিন্তন বিকৃতির অনুপাতকে কি বলে? দেখো, তাড়াহুড়ার কিছু জিনিস নেই, একটু আস্তে আস্তে প্র্যাকটিস করলে কিন্তু পারবে। তাহলে ক্রিন্তন পীড়ন, ক্রিন্তন বিকৃতির গুণাঙ্ক, এটাকে বলে দৃঢ়তার গুণাঙ্ক। কি বলে বলো? দৃঢ়তার গুণাঙ্ক। এবং পজিটিভ চিন্তা করবা, তাহলে আস্তে আস্তে হবে। আর যদি নেগেটিভ চিন্তা করতে থাকো, জানা জিনিসও ভুল করে ফেলবা। ওকে, পয়সনের অনুপাত খেয়াল রাখবা যে সর্বোচ্চ তুমি 1 টাকা ধার করতে পারো, আর পকেটে টাকা থাকে সর্বোচ্চ 8 আনা, আর ধার করতে পারো 1 টাকা। তার মানে হচ্ছে খেয়াল রাখবা, ধার করতে পারো 1 টাকা মানে -1, আর সর্বোচ্চ তোমার পকেটে থাকে হচ্ছে +1/2। তাহলে -1 থেকে +1/2 মধ্যে তোমার হচ্ছে সব কিছুর ক্যালকুলেশন। তাহলে -1 থেকে +1/2, তাহলে -1 থেকে +1/2 যদি আমরা চিন্তা করি কি হতে পারে একটু খেয়াল করে রাখো। -1 থেকে +1/2 মধ্যে এটা হচ্ছে পয়সনের অনুপাতের মান কোনটি? খেয়াল করো তো, দেখো তো কোনটা হতে পারে। তাহলে এই পয়সনের অনুপাত যেটা আছে এইটা কি হবে বলো তো? মানে -1/2 মানে -1 পর্যন্ত হইতে পারবে, হ্যাঁ, এটা আর সর্বনিম্ন, আর সর্বোচ্চ হইতে পারে +1/2। তাহলে কোথায় আছে? এই খ নম্বরটা -1, এই যে এটা দেখো লেস দ্যান অর ইকুয়াল এই পয়সনের অনুপাত, তারপর হচ্ছে এই যে হাফ। পয়সনের অনুপাত মানে খেয়াল রাখবো যে পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই কি বলতো? দৈর্ঘ্য বিকৃতি, ঠিক আছে? এটা খেয়াল রাখবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু খুব আসেন। আচ্ছা শোনো, খেয়াল রাখবা বোর্ডের প্রশ্ন খুব স্ট্যান্ডার্ড হয়। আর তোমরা যেটা চিন্তা করো না, প্রশ্ন জানার মধ্যে আছে, তুমি জাস্ট মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে, ভয় পাইও না। আচ্ছা লক্ষ্য করো, পয়সনের অনুপাতের ক্ষেত্রে কোনটি খাটে না? -0.6, হ্যাঁ, -1 পর্যন্ত হইতে পারে, -0.1, 0.1 হইতে পারে, 0.6 না, সর্বোচ্চ 0.5 হইতে পারে। তাহলে পয়সনের অনুপাতের ক্ষেত্রে কোনটি খাটে না? 0.6 খাটে না। ওকে ফাইন। আচ্ছা, পয়সনের অনুপাত নিচের কোনটি হতে পারে না? -0.9 হইতে পারে, 0.1, 0.4, 1 হইতে পারবে না, কারণ প্লাস সর্বোচ্চ 0.5 পর্যন্ত হইতে পারে। ওকে ওকে আচ্ছা, এগুলো আর তোমাদের এগুলো দেখাইলে এটা দেখো, এগুলো কিন্তু ইচ্ছা করলে একটু বুদ্ধি দেখাই দিই। দেখো, বিকৃতি বনাম পীড়ন আছে না, যে বিকৃতি আর পীড়ন, এটা খেয়াল রাখবা। এই গোটালটাই যদি তোমার একটু বুঝাই দিই, এই গোটালটা যদি এরকম থাকতো, এটার অর্ধেক হয়েছে না, তাহলে হাফ গুণন হয়েছে না, এই যে বিকৃতি গুণন পীড়ন, এটা হচ্ছে একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি। জাস্ট খেয়াল রাখিও, যদি এরকম আসে যাতে দিয়ে দিতে পারো, তোমাদের মাথায় এখন তো কাজ করতেছে না। আচ্ছা দেখো, একটি তারের উপাদানের ইয়ংয়ের গুণাঙ্ক এত, তারটির দৈর্ঘ্য 50% বৃদ্ধি করতে হলে প্রযুক্ত পীড়ন নির্ণয় করো। আচ্ছা, এখানে আমি তোমাকে একটা জিনিস বলে রাখি, প্রত্যেকে এই সূত্রটা দিয়ে খুবই ওয়াই সমান কি বলতো? FL ডিভাইডেড বাই AL, ঠিক আছে? আচ্ছা, ওয়াই সমান FL ডিভাইড বাই AL, তুমি কি জানো তোমাকে কি বের করতে বলছে? বলছে যে প্রযুক্ত পীড়ন নির্ণয় করো। পীড়ন মানে কি? পীড়ন মানে প্রেশার, মানে বল বাই ক্ষেত্রফল। তাহলে আমরা এইভাবে করতে পারি না, FL সমান হচ্ছে YAL, যেকে বলবো হ্যাঁ ভাইয়া। তাহলে এইটার পরে আমরা এভাবে করতে পারি না, F বাই A, বল বাই ক্ষেত্রফল মানে পীড়ন, এইটা সমান হচ্ছে কি বলতো? YL ডিভাইডেড বাই L। তাহলে Y এর মানগুলো বসায় ফেলো। তারপরে বলছে তারটির দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে, 15% মানে তো বুঝতে পারছো যে হচ্ছে যে 0.15, এটা ক্যালকুলেশন করো, দেখবা যে হচ্ছে মান পেয়ে যাবে। এখানে একটা জিনিস বলে রাখি, 1 মিলিমিটার স্কয়ার যদি থাকে, এটা খেয়াল রাখবা 1 × 10⁻6 মিটার স্কয়ার, এই জিনিসটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে? 1 মিলিমিটার স্কয়ার ইকুয়াল 1 × 10⁻6 মিটার স্কয়ার, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল রাখবা, ঠিক আছে? ওকে আচ্ছা, একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত, অসহ ভর এত, অসহ পীড়ন কত? আচ্ছা, একটা জিনিস একটু বলে রাখি, যে এখানে যে জায়গাটা তোমরা একটু ভুল করো, দেখো অসহ ভর আছে না, এই যে দেখো ভর আর ভার হলে কিন্তু খেয়াল রাখবো যে এটার সাথে হচ্ছে ওই
ইয়া যেটা আছে জি এর মানটা তখন গুণ করতে হয়। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে এটা এ, ঠিক না? 1 মিলিমিটার স্কোয়ার মানে কি 1 × 10⁻6 মিটার স্কোয়ার। তাহলে অসপীড়ন বের করতে হবে। দেখো প্রশ্নগুলো কিন্তু খুবই ইজি, কিন্তু তোমরা ওই যে প্রথম থেকে ব্রেনের মধ্যে হচ্ছে যে একটু প্রেশার নিয়ে রাখছো, এই কারণেই সবগুলো সমস্যা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কীভাবে করতে পারি আমরা? দেখো যে অসহপীড়ন সমান সমান আমরা করে ফেলতে পারি। খেয়াল রাখবো অসপীড়ন মানে কি? পীড়ন মানে হচ্ছে সবসময় খেয়াল রাখবা যে অসভার ডিভাইড বাই ক্ষেত্রফল। অসহভার ডিভাইডেড বাই হচ্ছে বলো কি ক্ষেত্রফল। তো অনেকে যে জিনিসটা ভুল করে, এই যে ভার মানে কিন্তু হচ্ছে ভর না, ভর যেটা তার সাথে ওই অভিকর্ষ ত্বরণ গুণ করলে কিন্তু ভার হবে। তার মানে হচ্ছে 40 গুণন হচ্ছে 9.8 আর ক্ষেত্রফল কত 1 × 10⁻6। ক্যালকুলেশন করলে যেইটা পাবা সেইটা একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। ওকে, আমার মনে হয় ইনশাল্লাহ পারবা। ওকে, তোমাদের আর এটা অনেকগুলো দেখিয়েছি এই চ্যাপ্টারও মোটামুটি। এবার একটা অন্য চ্যাপ্টার, তাহলে এই 3টা চ্যাপ্টার আমরা দেখানোর চেষ্টা করছি। আমি প্রত্যেকটা চ্যাপ্টার একটু টাচ করে যাই যাতে করে তোমরা পড়ার সময় এই জিনিসগুলো করতে পারো, ঠিক আছে? আমি একটু জাস্ট বলে যাই যাতে একটু আমি খালি বলবো এখন, আর তোমাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না আমি। শোনো আগে মন দিয়ে। কাজ শক্তি ক্ষমতা যে রয়েছে সেখানে তুমি খেয়াল করবা ধনাত্মক ঋণাত্মক কাজ, এবং তার সাথে তোমরা যারা আমাদের গ্রুপে শিক্ষার্থী রয়েছে তারা তো নিশ্চয়ই খেয়াল করছো যে আমি যে ওইটা সামারি ক্লাস দিয়েছি ওইটা যদি ভালো করে পড়তে পারো এবং ওইটা লাইভ ক্লাসও নেওয়া ছিল ইনশাল্লাহ যথেষ্ট, তাহলে কাজ শক্তি ক্ষমতা একদম ইজি। আচ্ছা, এরপর আমি আর বেশি বলবো না। তারপরে কি রয়েছে? আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের ক্ষেত্রে একটু খেয়াল করো। এখানে ওই যে গতিশক্তি আছে না, E = 3/2, হ্যাঁ, RT। তারপরে তুমি খেয়াল রাখবা সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্পচাপের যে ক্যালকুলেশন, তারপরে C = √3RT ভাগে C = √3P ভাগ রো, এই জিনিসগুলো যদি একটু খেয়াল রাখো। হ্যাঁ, মাথা ঠান্ডা রাখো। জিএমনোর আমি একটা জিনিস বলি, আমি সবসময় তোমাদেরকে বলি যে পজিটিভ চিন্তাভাবনা, যে পজিটিভ চিন্তাভাবনা তোমরা করবা অটোমেটিক পরীক্ষা ভালো হবে। আর হাই হুতাশ যারা করবে তারা পরীক্ষা জানা জিনিস ভুল করে। তুমি মাথাটা ঠান্ডা রাখো না কেন? তোমাদের এই যে তোমরা ক্লাস শেষ করে দিচ্ছি, ঘুমালা, সকালে ঘুম থেকে উঠে তোমাদের কাজ হচ্ছে যেই জিনিসগুলো করেছো সেই জিনিসগুলো রিভিশন দাও। গোটাল বইয়ের কারো পক্ষে সম্ভব এইটা রিভিশন দেওয়া? তোমার কাজকে যেগুলো করেছো সেগুলো রিভিশন দাও, একদম দেখে দেখে, একদম ইজি জিনিস, ঠিক আছে? আচ্ছা, তাহলে লক্ষ্য করে দেখো। আচ্ছা, তাহলে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব যে রয়েছে আমি আবার বলছি, এখানে খুবই সহজ এবং ইম্পর্টেন্ট যেগুলো, এইটারও হচ্ছে যে ক্লাস দেওয়াই আছে 3P ভাগ রো, তারপরে C = √3RT ভাগ M, ঠিক আছে? এই জিনিসগুলো ভালো করে করবা। সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্পচাপ যে রয়েছে এগুলো তারপরে খেয়াল করবা, খুবই সহজ জিনিস। মানে তোমরা ধৈর্যশীল না হলে কিন্তু একটা জিনিস ভালো করা যায় না। চাপ মানে কি বলো তো? বল বাই ক্ষেত্রফল। আর আয়তন মানে কি? ক্ষেত্রফল গুণন হচ্ছে দৈর্ঘ্য। ক্ষেত্রফল কাটলো, বল গুণন দৈর্ঘ্য মানে কি? কাজ। তাহলে বল গুণন দৈর্ঘ্য হচ্ছে কাজ। ওকে, আবার মনে হয় ইনশাল্লাহ পাবো। আচ্ছা, ওকে, ফাইন। আচ্ছা, এরপরে লক্ষ্য করে দেখো, এখানে তোমরা দেখবা যে গ্যাস ধ্রুবক যে MCQ-গুলো তোমাদের দেওয়া রয়েছে এগুলো উত্তর সুন্দর করে প্র্যাকটিস করবা, মোটে কঠিন হবে না। যেমন দেখো এই যে এটা PV = ধ্রুবক, এইরকম সমীকরণ কিন্তু আসে। তাহলে এখানে মূলত কি V ব্যস্তানুপাতিক P, তার মানে কি তাপমাত্রা স্থির। তাহলে স্থির যদি তাপমাত্রা থাকে তাহলে এটা কি সমষ্ট প্রক্রিয়া, ঠিক আছে? তাহলে এটা বয়েলের সূত্রকে বোঝাচ্ছে। এরকম কঠিনগুলো কিন্তু আমি শুরু করছি, কিন্তু তোমরা কঠিনগুলো মানে আসলে হয়েছে কি জানো, আমি চাচ্ছিলাম যে কঠিনগুলো আগে পড়ে ফেলো, তারপরে তো সহজগুলো পারবাই। তাহলে কি হলো? কাজ শক্তি ক্ষমতা, মহাকর্ষ বিকর্ষ, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, নিউটনিয়ান বলবিদ্যা, পদার্থের গাঠনিক ধর্ম। আচ্ছা, পর্যাবৃত্ত গতি তো কিচ্ছু না। পর্যাবৃত্ত গতির মধ্যে আছেটা কি? তুমি দেখো যে পর্যাবৃত্ত গতির মধ্যে যদি আমি তোমাকে বলে রাখি, তুমি খেয়াল করবা যে আছেটা কি মূলত। খেয়াল করে দেখবা যে T = 2π √L ভাগ G, ওমেগা সমান খেয়াল রাখবা √K ভাগ M, ঠিক আছে? ওমেগা সমান হচ্ছে 2π ভাগ T। এগুলো দিয়ে ক্যালকুলেশন করো, বেসিকগুলো কাজে লাগাও, দেখবা যে ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, সময়টা নিয়মটা বলে দিচ্ছি, রিল্যাক্স থাকো, রিল্যাক্সড, ঠিক আছে? এই টাইপের MCQ-গুলো বারবার একটু প্র্যাকটিস করো ইনশাল্লাহ, ভয়ের কোনো কারণ নেই। কঠিন কি তোমরা যেগুলো কঠিন মনে করো সেগুলোই তো আগে শুরু করছি। তারপর কি ভেক্টর তো অধ্যায়ভিত্তিক যেই আলোচনা গ্রুপে দেওয়া রয়েছে, এখানে ওগুলো জিনিসে যদি প্র্যাকটিস করো ইনশাল্লাহ 100% পাবা। খেয়াল রাখবে স্কেলার গুণন, তার ভেক্টর গুণন, তারপরে একটা ভেক্টরের সাপেক্ষে আরেকটা ভেক্টর হচ্ছে লম্ব উপাংশ, ঠিক আছে? না, পেজে ক্লাসে কোনো সমস্যা নেই, কেউ ক্লাস নষ্ট করে নাই। তোমরা হচ্ছে যে নিজেদের উপরে মাথা গরম, অন্য কিছু না। আচ্ছা,
হ্যাঁ, ভেক্টর লাগবে না। সূত্র মনে রাখার কৌশল, সূত্র দেখো কোনো তো কঠিন সূত্র নাই। তোমাদের সূত্রগুলো কি কি আছে আমি যদি তোমাকে একটু খেয়াল করাই দিই, লক্ষ্য করে দেখো যে সূত্রগুলো কি কি আছে। তুমি দেখো যে এই অধ্যায়টার সূত্র ওয়াই সমান হচ্ছে FL/AL, এটা ডাব্লু সমান হাফ ওয়াই AL স্কোয়ার ডিভাইডেড বাই এল, এই দুইটা সূত্র করলেই যথেষ্ট। তারপরে যদি তুমি খেয়াল করে দেখো যে ওইটাকে যেটা বলছি, যদি আমি তোমাকে যাই, ওটাকে কি বলে, কে সমান হচ্ছে পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m, ঠিক আছে, টি সমান 2π√L/g, তারপর ওমেগা সমান √k/m। এই সূত্রগুলোর MCQ-গুলোই তো সবচেয়ে বেশি বেশি বার হচ্ছে হচ্ছে। হ্যাঁ, আর সবসময় বলি দেখো পরীক্ষা কিন্তু এই যত পড়াশোনায় যে কেউ করুক, পরীক্ষার আগে ভয় লাগা স্বাভাবিক, মনে হয় যে কী হবে না হবে, কিন্তু বিশ্বাস করো তুমি যা দেখবে কালকে, কারণ যখনই তুমি পরশুদিন প্রশ্ন পাবা না, দেখবা যে তুমি ইনশাল্লাহ খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, আমি তোমাদের এখন বলি, তোমাদের যে কারো নিশ্চয়ই যে কোনো গাইড আছে, যে কোনো যেই টাইপের আমরা সাজেশনগুলো দিয়েছি, প্রশ্নগুলো তো তোমরা একবার দেখছো। এরপরে তুমি যেটা করবা, যেগুলো ম্যাথমেটিক্যালটা আমি যেগুলো করিয়ে দিয়েছি, যদি কোনোটা না পারো দেখে দেখে একটু প্র্যাকটিস করবা, কঠিন করে না, সহজ করে। খেয়াল রাখবো মাত্র 25টা কোশ্চেন্স থাকবে। তোমার ভয় পাও হচ্ছে অযথা ভয়টা পাও, ভয়ের কিচ্ছু নাই। পরীক্ষার হলে তুমি যে দেখবা, তোমরা যেভাবে চিন্তা করো এইভাবে হইলে তো বাংলাদেশের 10% স্টুডেন্টও পাস করতে পারতো না, কিন্তু A+ও পেয়ে যায় লক্ষ লক্ষ স্টুডেন্ট। কী কারণে? কারণ প্রশ্ন খুব ইজি ওয়েতে করা হয়। তোমাদের এই জানাশোনা মাত্র 25টা MCQ, তোমাকে কি এইরকম যে তোমাকে আটকানোর জন্য পরীক্ষা নেওয়া? ওইটা তো তোমার A+-এর পরীক্ষা না ভাইয়া, তুমি একদম রিল্যাক্সড ওয়েতে পরীক্ষা দাও। আচ্ছা, সিকিউ ক্লাস আর হচ্ছে কি, আচ্ছা সিকিউ এর জন্য আমি যেগুলো দিয়েছি, ক এবং খ যেটা বলি, ক এবং খ, আর হচ্ছে যে ইম্পর্টেন্ট যে MCQ-গুলো, দেখো ক খগুলো যেগুলো আমি বলেছি, মূল কথাটা জাস্ট খালি বলবা। তার মধ্যে আমি তো আরও তোমাদের বলে দিতাম। আচ্ছা, সকালে কীভাবে এটা স্যার, যেগুলো 22-এ ঢাকা বোর্ডে আসছে সেগুলো প্র্যাকটিস করবো? না না না, যেগুলো 22-এ ঢাকা বোর্ডে হচ্ছে যে সিকিউগুলো নিজের বোর্ডে, সাধারণত 22-এর প্রশ্নটা 23-এ সরাসরি খুব কম আসে, বিশেষ করে নিজের বোর্ডেরটা খুব কম। তোমরা যেটা প্র্যাকটিস করতে পারো 21-এরটা প্র্যাকটিস করো, ঠিক আছে, 19-এরটা প্র্যাকটিস করো, 22-এরটা তুলনামূলক কম করো, ঠিক আছে। মানে MCQ করতে পারো, কিন্তু সিকিউ এর ক্ষেত্রে 21-এরটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। 21-এর সিকিউগুলো তোমাদের 23-এর জন্য ওই টাইপগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তা হ্যাঁ, আর গাইডের ক্ষেত্রে আমি কোনো নাম বলি না, যার যেটা ভালো লাগে সে সেটা। আচ্ছা, এখন আমি যেটা বলবো সেটি হচ্ছে যে তোমরা রাতে আজকে সুন্দর করে ঘুমায় যাবে, এখন কিন্তু 11টা বাজেনি। তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়ে সকালে উঠে তোমার যেটা কাজ, তোমার যেগুলো জিনিস পড়া আছে সেই জিনিসগুলো দেখে দেখে রিভিশন দাও। তোর ব্রেনটাকে তো ঠান্ডা রাখতে হবে। তুমি যদি এক্সাইটেড হয়ে যাও তাহলে তো ওইভাবে পড়তে পারবা না, ঠিক আছে। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবা। এবং দেখো যে আমরা যে কাজটা করতে চাই সেটা হচ্ছে খুব সহজ, যে প্রশ্নগুলো তোমার জানার মধ্যেই থাকবে। ফিজিক্সে একটু প্র্যাকটিস দেখে দেখে হলো প্র্যাকটিস করো, যেভাবে তোমরা ইংলিশে প্র্যাকটিস করেছ ওইভাবে দেখে দেখে, যে ঠিক আছে সবগুলো জিনিস তুমি জানো, জাস্ট ওই সব মাথায় আসা। আর তোমাকে তো 25টা প্রশ্নে কঠিন দেবে না, কঠিন থাকবে 5-7টা কোশ্চেন। বেশিরভাগ কোশ্চেন তুমি দেখবা যে জানাশোনার মধ্যেই আছে, জাস্ট মাথা ঠান্ডা রেখে ইনশাল্লাহ আনসার করবা, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে যে একদম ঠান্ডা মাথায় ইনশাল্লাহ প্র্যাকটিস করো। 25-এর ক্লাস তো আমরা বলেছি যে 10 সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ শুরু হবে, ঠিক আছে, এই জিনিসটা। হ্যাঁ, আর মেডিকেলের জন্য তো আমাদের হচ্ছে যে কোর্স চলছে, আর হচ্ছে যে 21 সেপ্টেম্বর থেকে একদম নতুন আঙ্গিকে, একদম 21 আগামী মাসে যেদিন ম্যাথ প্রোগ্রাম শেষ সেদিন থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। এবং আমাদের টার্গেটই রয়েছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের মধ্যে, মানে সপ্তাহে 6 দিন করে ক্লাস হয়ে একদম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, সাধারণ জ্ঞান সারা বাংলাদেশে সবার আগে শেষ কর। তো সেটা নিয়ে আমরা পরে কথা বলবো, ঠিক আছে। আর কখনোই এই যে রাফি বা সবাইকে বলছি, এইগুলো কি জীবনে কি মানে এই পরীক্ষাগুলো কি খুব কঠিন কোনো জিনিস? হ্যাঁ, আমরা জানি, যখন আমরা ওই অবস্থায় ছিলাম খুব ভয় লাগতো কি হবে, কিন্তু আলটিমেটলি এটা কিচ্ছু না, জাস্ট বি রিল্যাক্সড, ঠান্ডা মাথায় পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করো। MCQ-গুলো আমরা যেগুলো দিয়েছি সেই টাইপেরগুলো হচ্ছে একটু একটু করে দেখলা তো, আজকে তো কঠিনগুলো আমি করে দিয়েছি, আর ওই টাইপটা তো বুঝে ফেলেছো যে এই টাইপেরগুলো দিয়েছে, ঠিক আছে। তাহলে ওই রকম একটু দেখে দেখে প্র্যাকটিস করলাম, দেখবা যে ইনশাল্লাহ মাথায় চলে আসবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের নিয়ে এখনো ডেট হয়নি, এটা নিয়ে অত টেনশনের কিছু নেই, ঠিক আছে। মিটিং যখন হবে তখন আমরা বলে দেবো যে কবে হবে। আর ক এবং খয়ের ক্ষেত্রে আমরা যে কখগুলো দিয়েছি, তোমার কাজ হচ্ছে সেই কখগুলোই ঠান্ডা মাথায় হচ্ছে প্র্যাকটিস করা, তাহলে তুমি দেখবা যে একদম সুন্দরভাবে পারবা, ঠিক আছে। ওকে।
স্যার মহাকর্ষ আর পদার্থের গাঠনিক ধর্ম এই দুই চ্যাপ্টার আচ্ছা মহাকর্ষ এবং পদার্থের গাঠনিক ধর্ম না, এই দুইটা অধ্যায় আছে, ঠিক আছে। কালকে তোমাদের এই দুইটা অধ্যায়ের যে সিকিউর কথা বলছো, ঠিক আছে, খুবই সহজ, কারণ এই দুইটা অধ্যায়ের সিকিউ মহাকর্ষ এবং পদার্থের গাঠনিক ধর্মের জাস্ট তুমি যদি 2টা করে 4টা সিকিউ প্র্যাকটিস করো, এখান থেকে 2টা পেয়ে যাবে একদম রিল্যাক্স। ওকে, তখন আপনি হ্যাঁ ইনশাআল্লাহ তোমরা রিল্যাক্সে থাকো ইনশাআল্লাহ। এবং আমি তোমাদের একটা জিনিস বলছি যে কালকে তোমরা আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়ে ঠান্ডা মাথায় প্রত্যেক ঘন্টায় কিছু কিছু করে শেখো। আর ইনশাআল্লাহ তোমরা আমি হচ্ছে যে কালকে তোমাদের হচ্ছে দুপুরের মধ্যে 2টা অধ্যায়ের 2টা হচ্ছে যে ওই গাঠনিক ধর্মের 2টা সিকিউ আর হচ্ছে ওইটাকে যেটা বলি হচ্ছে মহাকর্ষ বিকর্ষ 2টা ইনশাআল্লাহ 2-4টা সিকিউ করলে ওই টাইপের ইনশাআল্লাহ থাকবে, টেনশনের কোনো কিছু নেই। এই চ্যাপ্টারে নতুন কোনো সামারি ক্লাস দেওয়া নেই। আচ্ছা সুমনা নাজরিন, সামারি ক্লাস তোমাদের বলেছি না যে সেকেন্ড পেপার যেই দিন আসতেছে সেই দিন থেকে তোমাদের যারা 24-এর পাবা, কঠিন করে তাই ভয়। আচ্ছা এমসিকিউ কঠিন করে এই জন্য কিন্তু আমি এমসিকিউ তোমাদের সবগুলো কিন্তু আজকে আমি কিন্তু মাথায় সুন্দর করে ঢুকাই দিচ্ছিলাম, কিন্তু তোমরা তাড়াহুড়া করলা। আচ্ছা ঠিক আছে, তারপর আমি খারাপ মনে করি না, যে ঠিক আছে অনেক সময় হয়, কিন্তু খেয়াল রাখবা এই যে তাড়াহুড়া করলে যে কোনো জিনিসের ডিস্টার্ব হয়। আমি কিন্তু সুন্দর করে সবগুলো টাইম লাগতো না, প্রথমে তো আমি সবচেয়ে কঠিন অধ্যায়টাই ধরেছি, আর অন্যগুলো তো একদম সহজ, ঠিক আছে। পর্যাবৃত্ত গতির সিকিউ তো আমরা করিয়ে দিয়েছি। আচ্ছা কালকে আমি দরকার হলে কালকে আমি লাইভে তোমাদের যাব, টাইমটা আমি আমার মনে হয় দুপুর 3টার দিকে হলে ভালো হবে, কারণ তাহলে তোমরা পড়াটা হচ্ছে 3টা থেকে 5টার মধ্যে পড়ে ফেললাম, 5টা থেকে 6, 7, 8, 9, 10, 11 রাতে 6 ঘন্টা, তারপরের দিন 3-4 ঘন্টা 10 ঘন্টা পড়তে পারবে। দেখি আমি ইনশাল্লাহ চেষ্টা করছি কালকে ইনশাল্লাহ দুপুর 3টার দিকে তোমাদের আসতে। জাকের মধ্যে দিয়ে দেন, জিকের মধ্যে স্যার বাকিগুলো পড়াই দেন এমসিকিউ। এই তোমরা পড়ার ফ্লোটা করে ফেলছো, মানে আমি পড়াচ্ছি তোমরা আমি দেখো যে কীরকম করে সহজ করে, কঠিন কিচ্ছু না, আমি তোমাকে বলছি জাস্ট যা হয়েছে আল্লাহ যা করে সব ভালোর জন্য। কালকে আমি ইনশাল্লাহ তোমাদের আবার দুপুরে এসে তোমরা আজকে আবার ওগুলো প্র্যাকটিস করো, দুপুরে এসে আমি ইনশাল্লাহ যে হচ্ছে যে ওই ক এবং খ যেটা রয়েছে জ্ঞানমূলক অনুধাবনমূলক এটা আলোচনা করব, আর হচ্ছে এমসিকিউ হচ্ছে 3টা চ্যাপ্টার আমরা আলোচনা করেছি, তো আরও যে 4টা চ্যাপ্টার আছে সেগুলো ইনশাল্লাহ তাহলে জ্ঞানমূলক অনুধাবনমূলকও একটু পড়াবো, এটাও ইনশাল্লাহ 2 ঘন্টা আমরা, কারণ দুপুর টাইমটা কোথাও এরকম পড়া হয় না, একদম রিল্যাক্সড হইতে পড়বো, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু এক্সট্রা ক্লাস, তোমরা মাথায় রাখবা যে তোমাদের ওকে হয়ে গিয়েছে। আর সকালে ইনশাল্লাহ তোমাদের গ্রুপে 2-4টা হচ্ছে সিকিউ ইনশাল্লাহ আমরা তোমাদের গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ তো কোনো সমস্যা নেই। পিডিএফ আচ্ছা এই তোমরা পিডিএফগুলো তো দেখছো, এখন রাতে ঘুমায় যাবে, সকালে ওই যে অপারেটর যারা তারা চলে গেছে। হ্যাঁ আর সব সময় বলবো আমি একটা জিনিস বলি, হোয়াট এভার হ্যাপেন ইজ কারেক্ট, এবং হাসি খুশি থাকার চেষ্টা করবো, যে খুবই সহজ জিনিস। তোমরা এইরকম এই যে A+-এর পরীক্ষার আগে সবগুলো চ্যাপ্টার ওরকম করে পড়ানোর সাহসে কেউ রাখবে না, কিন্তু আমরা তো বলছি এটা সহজ, আমি জানি এটা খুবই ইজি, আমরা যখন করছিলাম দেখো কত সহজ করে হয়ে যাচ্ছে, এবং তুমি ইনশাল্লাহ সহজ করে পাবো। আচ্ছা ঠিক আছে, গ্রুপেটা আমার মাথায় আছে। হ্যাঁ স্যার প্লিজ টেল ইউর আইটিএন টু মনিটর কমেন্টস সো ইউ ক্যান ডিলেট আননেসেসারি। না আমি দেখি না, আপনি যে যা কমেন্টস করুক তাতে কিছু যায় আসে না, ঠিক আছে। আর স্যার গ্যাসের চ্যাপ্টারের কী টাইপের সিকিউ, আচ্ছা সিকিউ কোন টাইপ আমরা তো বলেই দিয়েছি, আজকে আমি তোমাদের গ্রুপে বলে দিয়েছি, তারপর বলছি যে আদর্শ গ্যাসের গতিতত্ত্বতে তুমি খেয়াল রাখবা যে সাজেশনের মধ্যে দিয়েছে ওই যে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়, তারপর হচ্ছে এই যে পুকুর বা কুয়ার গভীরতা নির্ণয় এই টাইপের, তারপর হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ থেকে তো খুবই ইজি টাইপের গুলোই থাকে, যেই টাইপগুলো থাকে যেমন সমান হচ্ছে যে ওই যে ওটাকে কী বল মুক্তি বেগের সাথে সম্পর্কিত থাকার সবচেয়ে সম্ভাবনা রয়েছে। আর এমনিতে যে হচ্ছে মহাকর্ষ যে সূত্র আছে, হ্যাঁ এইটার সাথে হচ্ছে যে ওই F=mg এই 2টা সূত্রের সমন্বয় করে আসে। এরপরে যেটা রয়েছে হ্যাঁ না এটা টাকা পয়সার সাথে না, মূল ব্যাপারটাকে আমি তোমাকে বলি, আমি তোমাদের যে জিনিসটা চাই সেটা হচ্ছে তোমরা রেজাল্টটা সত্যিকার অর্থে ভালো করবা ইনশাল্লাহ, আর ভয় পাবা না। ফিজিক্স পরীক্ষাটা ভয় পাইও না, তোমার বিশ্বাস করো ইনশাল্লাহ অসাধারণ পরীক্ষা হবে। তোমার কি 100-তে 100 করে 200 পাওয়ার মতোই প্রিপারেশন নিয়েছো, 200 না পেয়ে যদি 10 কম হয় 190, 20 কম হয় 180, 30 কম হয় 170, তারপর কি তোমার A+ মিস হবে না। কিন্তু ভয় পেয়ে গেলে তো জানা জিনিস, আর কখনো কাটাকাটি করবা না, ঠান্ডা মাথায় করবা। মাথা ঠান্ডা রাখার উপর হচ্ছে বুক ভরে শ্বাস নাও, ধরে রাখো, শ্বাস ছাড়ো, বুক ভরে শ্বাস নিবা নাক দিয়ে, তারপরে ধরে রাখবা, তারপর মুখ দিয়ে ছাড়বা। এই কাজটা খুবই ইনশাল্লাহ হ্যাঁ বুধের অঙ্ক বলে পায়নি রাখবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন দেখবো যে কী কী অঙ্ক তোমাদের দিয়েছে, দরকার হলে এগুলো আমি সবগুলোই সুন্দর করে আসাদুল ইসলাম আসাদ একদম মাথা ঠান্ডা রেখে পড়ো, আর কোনো টেনশন করবা না, আল্লাহর কাছে হেল্প চাও, একদম ঠান্ডা রাখেন, রাত্রে সুন্দর করে ঘুমা, আর এইটা চিন্তা করবা না
যে হ্যাঁ কেন তোমার পড়া মনে হচ্ছে যে হইল না, অনেক পড়া পড়েছো, যেটা পড়েছো দেখিও তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে, জাস্ট রিল্যাক্স থাকো, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে ইনশাল্লাহ প্র্যাকটিক্যালে স্যার কম নাম্বার দিলে কি এই প্র্যাকটিক্যালে চিন্তা, এখন প্র্যাকটিক্যাল স্যার ইনশাল্লাহ ভালো নাম্বারই দেয়, প্র্যাকটিক্যাল বেশিরভাগ জনই পূর্ণ নাম্বার পায়, আর খুব খারাপ করলে দেখা যায় 2-1 নাম্বার কাটে, এটা নিয়ে টেনশন করো না। হ্যাঁ, আরে বুধের অঙ্ক মানে হচ্ছে কুয়ার গভীরতা নিচ থেকে উপর। আচ্ছা ঠিক আছে, বলছো যেহেতু এটা আমার মাথায়, আমি ইনশাল্লাহ বলছো দেইনি, তাহলে ঠিক আছে, এটা আমি দেখবো ইনশাল্লাহ, কোনো সমস্যা না, আমি সকালে এগুলো বানায় দিয়ে দেবো, টেনশনের কারণ নেই, এগুলো জিনিস দেখলে আমি তো কঠিনগুলোই দিয়ে দিই। ওকে, তাহলে প্রত্যেকে একদম ঠান্ডা মাথায় ভালো করে পড়তে থাকো, একদম রিল্যাক্স। কুয়ার ম্যাথ নেই সত্যি স্যার, শুধু একটা বেসিক ক্লাসে। আচ্ছা কুয়ার ম্যাথ ওইটা, আচ্ছা ঠিক আছে, আমি নোট লিখে দিয়েছি। হ্যাঁ, যে কুয়ার ম্যাথের সাথে যেটা হয়েছে বুধ, ঠিক আছে, আর হচ্ছে ওই দুইটা, ঠিক আছে? ওকে, টেনশনের কিছু নেই, কুয়ার ম্যাথের সাথে ওই দুইটা। ওকে ফাইন, তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো কালকে হচ্ছে দুপুর 3টায় ইনশাল্লাহ পেজে এসে। হ্যাঁ আচ্ছা, তার প্রত্যেকে দোয়া করে ইনশাল্লাহ একদম রিল্যাক্সড হতে থাকো। আর রাফি থ্যাংক ইউ, মেহেদি হাসান সিফাত একদম রিল্যাক্সে থাকো। দেখো অন্য যারা আছে অন্যদের সাথে কথা বললে তোমার আরও ভয় লাগবে, কারণ সবাই হচ্ছে এখন আদামর অবস্থায় আছে, কি করবে? কারণ এগুলো 7টা অধ্যায় মাথায় আনা টিচাররা, আমি যখন অঙ্ক করাচ্ছি দেখলাম না, একটা অঙ্ক আমারই মনে হচ্ছে না কিরে কোথা থেকে মানে হ্যাং হয়ে যায়, এতগুলো অঙ্ক যখন করতে যায়, এই জন্য তাড়াহুড়া করবো না, কঠিন হবে না, প্রশ্ন ইজি থাকবে ইনশাল্লাহ, ঠান্ডা মাথায় দেবে। খেয়াল রাখবা যে তোমরা পরীক্ষা যারা দিবা সবাই একই অবস্থায় আছে, যারা মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিবে খুব সুন্দর করবো। ওকে, তাহলে নামাজ কালাম পরে একদম সুন্দর করে ইয়া করো। থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থেকো, আসসালামু আলাইকুম।